আচ্ছা, গুড। আমি পাই নাই তো। প্রিয় দর্শক, USCNewsOnline.com এর নিয়মিত আয়োজন ইউএসসি নিউজ অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকওয়াত হোসেন শরীফ। আজ ইউএসসি নিউজ অনলাইন জার্নালের 740তম পর্ব। এই পর্বটি কানাডা প্রবাসী বিশিষ্ট অটিজম চিকিৎসক মোহাম্মদ জাহাঙ্গীর। জাহাঙ্গীর, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ ফর টেকিং মি, এন্ড অনেক ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আমাদের আজকের অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি বাংলাদেশের বুয়েট থেকে পাশ করা একজন ইঞ্জিনিয়ার। সেখানে থেকে তার আজকে যে পরিচয়টি দিয়েছি সেটাও তার অনেক সাফল্য রয়েছে এই অটিজমের চিকিৎসা। তো সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো যে যুক্তরাষ্ট্রের, কানাডা এবং যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে তিনি অটিজম নিয়ে কাজ করেছেন, অটিজম নিয়ে কাজ করছে, অটিজমকে অনেক বিশ্বে চিকিৎসা দিচ্ছেন। ইতিমধ্যে 40-50 জন অটিজম রোগীকে উনি সফলভাবে চিকিৎসা দিতে সক্ষম হয়েছেন। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, করোনাকালে অটিজম চিকিৎসা প্রসঙ্গ। করোনাকালে অটিজম যে বিষয়, অল্টারনেটিভ ও ন্যাচারাল চিকিৎসা, আর্লি ইন্টারভেনশনের মাধ্যমে অটিজমের উল্লেখযোগ্য উন্নয়ন সম্ভব, এই বিষয় নিয়ে তিনি কথা বলবেন। এবং অটিজম সম্পর্কে অভিহিত করা জরুরি বিষয়, সেই বিষয়টি তিনি তার এই চিকিৎসালব্ধ জ্ঞান থেকে তার এই হোমিওপ্যাথি সফল চিকিৎসার বিষয় নিয়ে তিনি বলবেন। তো আমরা জাহাঙ্গীর ভাই, আপনি যদি, আমি আসলে আপনার অনেক পরিচয় যদি সবগুলো দেই আমার অনেক সময় লাগবে, তো সেইভাবে আপনি যদি উল্লেখযোগ্য যে অটিজম বিশেষজ্ঞ হয়ে ওঠাটাও যদি আপনি নিজের সম্পর্কে একটু যদি বলেন আমাদের দর্শকদের সামনে। থ্যাংক ইউ। আপনাকে এবং আপনার দর্শকদেরকে অনেক ধন্যবাদ। এবং আমার এই আজকের এই আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে সারা পৃথিবীতে আমার ছড়িয়ে ছিটিয়ে থাকা অটিজম শিশুদের বাবা মাকে অনেক ধন্যবাদ। গত 20 থেকে 25 বছর ধরে আমি অটিজমের উপরে গবেষণা এবং কাজ করছি, যেটা অসংখ্য বাবা মার সাহায্যের মধ্যে দিয়েই কিন্তু সম্ভব হচ্ছে। সবচেয়ে বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তাদের, আপনার দর্শকদের, এবং আপনাকে ধন্যবাদ, কারণ আপনি আমাকে 2015 সালে মিলেনিয়াম টিভির মাধ্যমে এই মিডিয়াতে প্রজেক্ট করেছিলেন। তখন নিউ ইয়র্কে আমি গিয়েছিলাম, এবং সেই প্রোগ্রামের পরে জাহাঙ্গীর ভাই অনেকে আমাকে আপনার সম্পর্কে, আপনার ফোন নাম্বার নিয়েছে আমার থেকে, অনেকে এই বিষয়টা জেনে অনেক উপকৃত হয়েছেন, অনেকে আমাকে আমার সাথে বলেছেন। You have done a lot, and that is the way to do. আমরা কমিউনিটির কাছে সেভাবে যত দ্রুত পৌঁছাতে পারি, এটা নিয়ে আমি অনেক কথা বলবো। আপনাদের যত প্রশ্ন আছে সেগুলির জবাব দেব। তো আমি সমস্ত দর্শক শ্রোতা সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি কথা শুরু করছি। আপনি প্রথমে জানতে চেয়েছেন যে আমার পরিচয়। এখন এটা প্যারাডক্সিক্যাল, দি পয়েন্ট ইজ, এখন যদি আমাকে বলেন আপনি কি, আপনি প্রফেশনালি কি, এই পয়েন্টে আমি আপনাকে এটাই উত্তর করব, আই এম ভেরি মাচ প্যাশনেটলি একজন হোলিস্টিক চিকিৎসক। এই মুহূর্তে এই ভূমিকায় আজকে আপনার সাথে কথা বলছি, হয়তো ভবিষ্যতে আরেকটা ভূমিকায় আমি কথা রাখবো। ঈশ্বর আমাকে অনেক বিষয়ে প্রস্তুত করেই পৃথিবীতে কিছু কাজ করার জন্য পাঠিয়েছেন। তো আর প্রত্যেকটা বিষয়েই আমি বিশেষজ্ঞ। এই নয় যে মাস্টার অফ অল ট্রেডস জ্যাক অফ নান, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, বিষয়টা তেমন নয়। I am very happy and very pleased to be able to penetrate various aspects of knowledge, including the medical science, এবং সেগুলিও আপনারা আস্তে আস্তে প্রশ্নের মাধ্যমে আমি উত্তর দিয়ে আপনাদেরকে পরিচিত করাতে পারবো। কিন্তু সহজ ভাষায় হচ্ছে কিনা সেটা হলো বিষয়, কারণ এই বিষয়টাকে সবচেয়ে সহজ করে না তুলতে পারলে ইটস এ ভেরি ডিফিকাল্ট কনটেক্সট। আর
আবার ওই ডিফিকাল্ট ব্যাকগ্রাউন্ড না থাকলে আমি হয়তো এই জিনিসটাকে এত ভালোভাবে ধরতে পারতাম না। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু ফলো। তা আপনাকে বলি, আমি আমার পরিচয় তো আগে আপনার সাথে কথা হয়েছে যে আমি সর্বশেষ আই ওয়াজ এ সেট আপ কনসালটেন্ট ইন দি লার্জেস্ট নিউক্লিয়ার প্ল্যান্ট অফ দি ওয়ার্ল্ড। তার আগে আমি ছিলাম ইউরেনিয়াম মাইনিং প্রজেক্টস এর প্রজেক্ট কন্ট্রোলস কর্পোরেট ম্যানেজার। তার আগে আমি পিএমও ম্যানেজার, এই সমস্ত ব্যাকগ্রাউন্ড, এবং আমি সৌদি গভর্নমেন্টের অ্যাডভাইজার ছিলাম in its petroleum mining। তো সেগুলি বাদ দিয়ে এটার পাশাপাশি যেটা হয়েছে, I got very much passionately linked with autism. I treated one little girl in Riyadh, তার কথাটা বলবো, I'll touch, কিন্তু ঘটনা হচ্ছে যে সেটা সেই অনেক আগে থেকে, আর এই হোমিওপ্যাথিটা লেগে আছে আমার ছোটবেলা থেকেই। তো কতদিন এই স্পেকট্রামটা আমি ওইভাবে বলতে চাই না। ইট ইজ এ লং রান। আমার নেশা ছোটবেলায় হয়তো আমি 2-1টা অটিস্টিক বাচ্চাকে ভালো করে ফেলেছি, তখন আমি বুঝতাম না এটা অটিজম কিনা। কিন্তু সেই 82-84 সালে আমি আমার ওই ডক্টর গাজী আব্দুল্লাহর পিছনে, ওনার ওই ব্যাগটা নিয়ে পিছনে পিছনে দৌড়াতাম, এবং আমি দেখতাম উনি কিভাবে করছেন। এটা কোথায় ছিল সেটা? সেটা যশোরে, আমাদের বাংলাদেশে। তো ওরা আমার হাতে খড়ি তার কাছ থেকে, তো সেখান থেকে আস্তে আস্তে করে শুধু এই বিষয়ে একটা বিষয় এখানে উল্লেখ। তখন আপনি কি করতেন সেই সময়টা? তখন আমি আমার তো এখন তখন অনেক কিছুই করতাম, এখন যেমন অনেক কিছুই করছি। তখন আমার ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, বিভিন্ন কাজ করতাম, একজন ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হিসাবেও। তখন আমি ওই দুলাভাই যশোরে গেলেই আমি দুলাভাইয়ের পিছনে যেতাম, দেখতাম উনি কি করছেন, ওনার জন্য ওষুধ নিয়ে যেতাম। It was a very interesting relationship and I learned a lot. Very, very, I'm thankful to him. He was a very good soul. উনি মারা গিয়েছেন। তো যাই হোক, সেই ব্যাকগ্রাউন্ড গেল, কিন্তু তারপরে এই আপনাদের এই সমস্ত অ্যাডভান্সড কান্ট্রিতে প্র্যাকটিস করতে গেলে অনেক লেখাপড়া করা লাগে। তো আমি সেগুলি প্রায় 8-10টা বিষয়ে আমি ডিপ্লোমা এবং প্র্যাকটিক্যাল ক্লিনিক্যাল ট্রেনিং সমস্ত কিছু করে, থিসিস করে, পেপার পাবলিকেশন। কোথায় কোথায় পড়াশোনাটা করলেন? আমি করেছি অস্ট্রেলিয়া থেকে করেছি, আপনাদের আমেরিকাতে করেছি হোলিস্টিক কলেজ থেকে, কানাডাতে করেছি সিসিএইচএম, কানাডিয়ান কলেজ অফ হোমিওপ্যাথিক মেডিসিনস। আর ইংল্যান্ডে আবার পড়াশোনাটা একটা খুব বিখ্যাত হোমিওপ্যাথিক স্কুল, ব্রিটিশ হোমিওপ্যাথিক স্কুল, ডেভন্স স্কুল ছিল নাম, এখন হয়েছে স্কুল অফ হোমিওপ্যাথস ইন গ্লসেস্টারশায়ার, ইংল্যান্ড। ওখান থেকে আমি অনেক কিছু শিখেছি, এবং 5টি সাবজেক্টে ডিপ্লোমা নেওয়া ছাড়াও অনেক, মানে ইটস লাইক স্টাডিং মেডিকেল সায়েন্স। বাট আমার কাছে সেখানে আপনি বিশেষত্বটা কি ছিল হোমিওপ্যাথিকের মধ্যে? জি, বিশেষত্বটা কি ছিল, স্পেশালাইট যদি বলি আমরা? বিশেষত্বর কথাটা যেটা আমি আনবো, হোয়াট অ্যাট্রাক্টেড মি, আমি একদম কনক্লুশনে বিষয়টা আনবো যে কেন আমি হোমিওপ্যাথিটাকে নিলাম। আসলে হোমিওপ্যাথিটা ইন এসেন্স আমি কোনো মেডিকেল সায়েন্সের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি না। কনভেনশনাল মেডিকেল সায়েন্স, যেটা হিপোক্রাটাস অফ কস, প্রাচীন গ্রিস থেকে যিনি প্রথমে শুরু করেছিলেন মেডিকেল সায়েন্স, তারপরে 18th সেঞ্চুরি 19th সেঞ্চুরিতে যখন হ্যানিম্যান আনলেন তার ল অফ সিমিলার্স, সেখান থেকে তারপরে আজকে হোমিওপ্যাথটা ওইভাবে এগোয়নি যেভাবে কনভেনশনাল মেডিকেল সায়েন্স এগিয়েছে। তার কারণ আমি তুলে ধরেছি আমার লেখায়। কারণ সায়েন্টিফিক অ্যাপ্রোচ ইন হোমিওপ্যাথি, এটা ইনহিয়ারেন্ট এবং এটা সত্যিকারের একটি বিষয়, কিন্তু সেটা সায়েন্টিফিক্যালি অ্যানালিটিক্যালি থ্রু প্রপার রিসার্চ মেথোডোলজি এটা এগোয় নাই। ফলে এটা পড়ে গেছে কোয়াকদের হাতে, এটা পড়ে গেছে সাধারণ মানুষদের হাতে, যাতে করে কিন্তু তারা বাঁচিয়ে রেখেছেন। উই আর থ্যাঙ্কফুল যে তারা হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রেখেছেন, কিন্তু এটার প্রপার স্ট্যাটাস, রিসার্চের স্ট্যাটাস, এটাকে আনতে হবে। হাউএভার, সেটা লম্বা ডিসকাশন, আমি শেষে কনক্লুড করব থিওরিটিক্যাল অ্যাসপেক্টস, লাস্টে কনক্লুড করব কি আমার লিঙ্কেজ আর বিষয়টা, সে বিষয়টাকে আমি অবশ্যই এনে কনক্লুড করব।
কিন্তু এখন আমি যেতে চাই আপনার অন্য প্রশ্নে। অন্য কি প্রশ্ন আছে? আমার ব্যাকগ্রাউন্ডটা আমি বলেছি। জি, আমি বলছিলাম যে জাহাঙ্গীর ভাই, যে ওই হোমিওপ্যাথিক তো এটাও তো অনেক বিশাল একটা সাবজেক্ট বলতে গেলে। মানে হোমিওপ্যাথিক, আপনি যে অটিজমের যে বিষয়টা নিয়ে কাজ করছেন, সেখানে হোমিওপ্যাথিকে ওই পড়াশোনা করতে গিয়ে অটিজমের উপরে আপনার বিশেষ কোনো ডিগ্রি রয়েছে কিনা? না, এখন হোমিওপ্যাথিতে এখানে হ্যাঁ, একটা হ্যাঁ। জিনিস পরিষ্কার করা দরকার, হোমিওপ্যাথিতে স্পেশালাইজেশন নেই। হোমিওপ্যাথি is a very general form of treatment. They treat based on symptoms. Symptomatic, প্রথমে তারা করে কি, টোটাল সিমটমস নেয়, যেটা আমিও নেই, A to Z। তারপরে তারা করে কি, they constitutionalize, they develop a constitutional panorama. From there, they select guiding symptoms, individualization, and then they go for miasmic status. হোমিওপ্যাথিক মায়াজম একটা বিশাল ব্যাপার। এই সমস্ত কিছু করে they sharp and pinpoint the dots, the remedies that will be effectively and magically it works. তা নাহলে আমি 50-60টা বাচ্চাকে উন্নতি করলাম কি করে? অনেকগুলি বাচ্চা কথা বলতে পারতো না, and I made them verbal. এটা বললে ঠিক হবে না। বেসিক্যালি ওই হিপোক্রেটাস অফ কস, যিনি মেডিকেল সায়েন্সের ফাদার, যিনি বলেছিলেন, কি বলেছিলেন সেটা আপনাকে দেখাই। আমার কাছে তার বইয়ের পুরনো একটা মলাট আছে, এই যে এটা আমি দেখতে পাচ্ছেন? জি, জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে ওই যে উনি বলছেন, দেখুন উনি বলছেন, natural forces within us are the true healers of disease. Hippocrates. Hippocrates অনেকজন আছেন, হিপোক্রাটাস অফ কস। এখন আমি আমার একটা পাবলিকেশন বেরোলো, যেটাতে আমি এখানে এক্সপ্যান্ড করেছি, ইউনিভার্সালিটি অফ হ্যানিম্যানস প্রপোজিশন অফ থিওরি অফ কিউর, যেটা এই ন্যাচারাল ফোর্সেস উইদিন আস আর দ্য ট্রু হিলার্স অফ ডিজিজ, এটাকে এক্সপ্যান্ড করে এখন এইটাই আমি ফলো করেছি। তাহলে অটিজমের মধ্যে what is that? I can sharpen, I can emulate, I can enhance, I can influence, and how I can really create a vital forces balance to strike on, and বাচ্চাদের তার কথা বলার শক্তি সে ফেরত পাচ্ছে কি করে, বাচ্চাদের আই কন্ট্যাক্ট আসছে কি করে, বাচ্চাদের ইন্টেলিজেন্স। আমি বাচ্চার মাকে জিজ্ঞেস করি, তোমার আপনাদের বাচ্চার কি শয়তানি বুদ্ধি আছে? এনজয় ইট। শয়তানি বুদ্ধিটা যদি থাকে কোনো বাচ্চার, তাহলে সেই বাচ্চাটা আমার কাছে ইন্টারেস্টিং হয়। কেন? কারণ আমি জানি ওই বাচ্চাটা ক্লোজ টু টিপিক্যাল হিউম্যান বেবিজ। কারণ বাচ্চাদের কাজ তো শয়তানি করা। তো অটিস্টিক বেবিরা দেখবেন যে শয়তানি দুষ্টামি করতে কম পারে, ওরা রবট, ওরা রিঅ্যাকশনলেস। জি, জাহিদ ভাই, যদি এই বিষয়টা যাওয়ার আগে অটিজমটা যদি একটা ধারণা দেন আমাদের দর্শকদেরকে, আসলে অটিজম বলতে কি বোঝায় সংক্ষেপে যদি বলেন। এখন অটিজম হচ্ছে, এখন এটা আমি আমার ওই আপনার সাথে প্রথম ডিসকাশনে খুব সুন্দর করে বলেছি। I will ask other people to please go into that discussion. However, আপনি এটা জিজ্ঞাসা করেছেন সংক্ষেপে, এটা হচ্ছে নিউরোবায়োলজিক্যাল ডিসএবিলিটি। অটিজম ইজ নট এ ডিজিজ। এটা হচ্ছে মস্তিষ্কের বৈকল্য জনিত, মস্তিষ্কের ডিসঅর্গানাইজেশন জনিত বৈকল্য, মানসিক বৈকল্য, যেটা কজ হচ্ছে বিভিন্ন কজের মাধ্যমে হয়। একটা হচ্ছে জেনেটিক ডিসলোকেশন। অনেক সময় আমাদের যে জন্মের সূত্রে আমাদের যে ক্রোমোজোমিক অ্যামালগামেশন, সেখানে সমস্যা হয়ে যায়। Some genetic codes gets excluded, multiplicated, duplications, এই সমস্ত বিষয়ের জন্য যদি অটিজম হয় সেটা একটু সারানো দুরূহ। কিন্তু কিছু আনইম্পর্টেন্ট কোড যদি ডিলিটও হয়ে যায়, সেখানে আমাদের হোমিওপ্যাথি ওষুধ কিছু ইনফ্লুয়েন্স করতে পারে, বাট এটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। দো মানে যখন জেনেটিকের ব্যাপারে আমি কোনো কথা বলতে যাব, আই হ্যাভ টু বি সাপোর্টেড। সেজন্য এই কথাটাকে আমি উইথ
নোট অফ ডিসেন্ট দিয়ে রাখলাম, কারণ এই কথাটাকে তো চ্যালেঞ্জ করবে মানুষ। ফলে যখন জেনেটিক কোড এক্সক্লুশন, মাল্টিপ্লিকেশন, ডুপ্লিকেশন এন্ড ডিলিশন, তখন বাচ্চারা দেখা যায় ফ্রাজাইল এক্স অটিজম পাচ্ছে, বা রেড সিনড্রোম পাচ্ছে, বা লন্ডার ক্লাফটার সিনড্রোম পাচ্ছে। দোজ আর ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। সামান্য কিছু ইমপ্রুভ করা ছাড়া বেশি কিছু ইমপ্রুভ করা যায় না। কিন্তু পিডিডি, অ্যাসপারজার এবং আদার সিনড্রোম, রেড সিনড্রোম, সেগুলি অনেক দূরে গিয়ে এখন এক নম্বর রেজাল্ট হচ্ছে জেনেটিক, 2 নাম্বার হেরিডিটি, বংশগত কারণে। এই জন্য আমি মা বাবাকে বলি যে তোমাদের বৃত্তান্ত জানতে চাই, আমার বাচ্চাকে দেখে কিছু হবে না, কারণ ও তো কথাই বলতে পারে না। ও তো আমাকে কোনো কিছু তার গাইডিং সিমটমস আমি রিয়ালাইজ করব, কিছু ফিজিক্যাল জেস্টিকুলেশন ছাড়া আমার কাছে কিছুই নেই। আমার কাছে কি আছে? বাবা মা প্রেজেন্ট। তো আমি ওই বাবা মার রুটটাকে ইনডেপথে যাই। আর আদার ভাইরাল ওভারলোডস, মেডিকেল রিজনস, এনভায়রনমেন্টাল ওভারলোডস এবং আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন। আমরা কিন্তু একটা পলিউটেড, আপনি নিউ ইয়র্ক সিটিতে থাকেন and you eat whatever you eat, আপনি 5000 ধরনের কেমিক্যালস আপনি নিজের ভেতরে ভরছেন প্রত্যেক দিন, and your environment is not perfect. আমরা যেমন 60 বছর আগে, আমার জন্ম 65-66 বছর আগে, তখনকার যে এনভায়রনমেন্ট আমরা জন্মেছি, সেই এনভায়রনমেন্টটা আর আজকের এনভায়রনমেন্ট কিন্তু ডিফারেন্ট, অনেক পলিউটেড। ফলে দিজ আর অ্যান্টিবায়োটিক্স খাচ্ছি আমরা। দেখবেন যেসব দেশে অ্যান্টিবায়োটিক্স এর ব্যবহার কম, সে দেশে অটিজমের রেটটা কম। সারা পৃথিবীতে আজকে 7 কোটি অটিস্টিক বাচ্চা আছে, and they are living epidemic. Autism is a living epidemic. এটা তুলনামূলকভাবে কোন কোন দেশে বেশি, সেই পরিসংখ্যানটা কি আপনার কাছে আছে? আমেরিকায় এখন হারে আমেরিকায় সবচেয়ে বেশি। আপনার সাথে যখন আমি 2015 সালে কথা বলেছিলাম, তখন প্রতি 68 বাচ্চায় একটি ছিল, আর এখন প্রতি 59 জন বাচ্চায় এই 5 বছরে এত বেড়ে গিয়েছে। শুধু আমেরিকায় 3.5 মিলিয়ন অটিস্টিক বাচ্চা রয়েছে। আমাদের বাংলাদেশে প্রতি 94টা বাচ্চায় একটি বাচ্চা অটিস্টিক হচ্ছে। সবচেয়ে বেশি কোন দেশে, এটা যদি আপনি জানতে চান, আমার কাছে স্ট্যাটিস্টিক্স আছে। সবচেয়ে বেশি বাচ্চা 10টি দেশ আছে যেখানে সবচেয়ে বেশি অটিস্টিক বাচ্চা আছে। আমার কাছে সেই দেশগুলির নাম বলা আছে, আমি সেগুলি আপনাকে পরে প্রেজেন্ট করবো। কিন্তু আমেরিকায় সবচেয়ে বেশি, কানাডায় আমাদের অনেক বেশি, তারপরে আমেরিকা কানাডা খুবই বেশি দেখা যাচ্ছে। আমি স্ট্যাটিস্টিক্সটা পরে আপনাকে প্রেজেন্ট করে জানাবো। দ্যাটস এ গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ। কিন্তু এমন একদিন আসবে, যদি এই হারে এটা প্রোগ্রেস করতে থাকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, কেন আমি অটিজমের পিছনে লেগেছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা রিস্ক। এবং আমি বারবার বলছি, এই যে একজন মাদার আমাকে নিউ ইয়র্ক থেকে টেলিফোন করেছেন, তার নাতি 2 বছর 2 মাস বয়স, এবং তিনি বুঝতে পেরেছেন যে তার নাতিটা, পোতাটা অটিস্টিক, কিন্তু বাবা মাকে বলতে পারছেন না, যে ভয়ে। আবার দাদি অন্য স্টেটে থাকেন বাবা মা, দাদি আমাকে টেলিফোন করছেন, ভাই আমি কি করি, আপনি কিভাবে হেল্প করতে পারেন? আমি বলি যে আপা, এটা তাদেরকে বুঝতে হবে আমার কথা এবং বিষয়। এই জন্য প্রত্যেকটা বাচ্চার বাবা মাকে আজকে অটিজম কি সেজন্য অবহিত হতে হবে। দ্যাট ইজ মাই টপিক। আজকে যদি তারা জানে, তাহলে এই সমস্যাটা যদি 2 থেকে 5 বছরের মধ্যে ধরা যায়, তাহলে আমার পদ্ধতিতে আমি এ পর্যন্ত 60টি বাচ্চাকে আমি ইমপ্রুভ করিয়েছি, উন্নতি করিয়েছি। সেই 60টা এই সময়টার মধ্যে যদি বুঝে ধরা যায়, তাহলে ট্রিটমেন্টটা অনেক সহজ, অনেক সহজ। এবং সেটা বোথ কনভেনশনাল মেডিকেল সায়েন্স, এবং তারা যে স্পিচ থেরাপি দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে। আমি একজন গুড সাপোর্টার অফ স্পিচ থেরাপি, কিন্তু আমি তখনই এটা এফেক্টিভ হবে যখন তার সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ রেডি টু অ্যাকসেপ্ট দি থেরাপি। এখন
It is very important. কিন্তু জাহাঙ্গীর ভাই যে বললেন 2 থেকে 5 বছর, মা বাবাদেরকে সেই জিনিসটা অ্যাওয়ারনেস এর জন্য যদি বলি, সেখানে তারা কিভাবে বুঝবে? মানে সহজ ভাবে যদি বলেন। এখন হচ্ছে যে আমি খুব এক্সটেন্সিভ আমার ওয়েবসাইট autism-nsfaglobal.com autism-nsfaglobal.com এই ওয়েবসাইটে 25টা সিমটম দেয়া আছে, ভেরি এক্সটেন্সিভ। এটা আমার গবেষণার ব্যাপার। এই 25টার যদি 5টাও থাকে তাহলে শিশুদের মা বাবা বুঝতে পারবে। আর শিশুদের মা বাবার জেনারেলি এখন সবারই কিছু স্টাডি অটিজমের উপরে করা উচিত। কে জানে, আমি তো মনে করি আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আপনার 2টা প্রতিবেশীর পরে 3rd ঘরে অটিজম একটা বাচ্চা থাকবে। দ্য সিচুয়েশন ইজ অ্যাজ সাচ। আমি চাই না এমন, কিন্তু দ্য সিচুয়েশন ইজ অ্যাজ সাচ। এ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। তো প্যান্ডেমিক বা এপিডেমিকের ক্যারেক্টারিস্টিক্স অটিজম স্যাটিসফাই করে না, কিন্তু ইট ইজ গোয়িং টু বি অ্যান এন্ডিউরিং disease for the mankind, and it is a very potential risk for our generation. তো বাবা মাদের ওইটাই কথা যে they should be aware, study, এবং প্রতিবেশীকে সাহায্য করার জন্য স্টাডি, এবং আমাদের নিজেদের বোঝার জন্যও কমিউনিটিকে সাহায্য করার জন্য এটা আমাদের অবহিত হওয়া খুবই জরুরি। এবং তারপরে আমি বলবো যে এখনো আধুনিক চিকিৎসাবিদ্যা অনেক চেষ্টা করে যাচ্ছে। I am very much supportive to the conventional medical science, কিন্তু আনফরচুনেটলি আমার বড় মেয়ে ডাক্তার, আমি ডাক্তারি লাইসেন্সিং করছে, তার সাথে কথা হচ্ছিল। তাই আমি বললাম যে তোমরা কি করতেছো, এটা কি তুমি what is the potential of having a dot? যে it is very difficult বাবা, we are trying, we are researching tremendously, but we are not at the end. But আমি বিশ্বাস করি হয়তো মডার্ন মেডিকেল সায়েন্স, আমি মনে করি হোমিওপ্যাথিক সায়েন্সও পার্ট অফ মডার্ন মেডিকেল সায়েন্স। কারণ আমি লাস্টে আপনার সাথে এই জিনিসটার জন্য আমি হিপোক্রেটাসের তত্ত্বটাকে টেনে আমি একটা এক্সটেনশন দিয়েছি নিচে, সেটা আমি আপনাকে পড়ে শোনাবো। and you will see that is an instinctive linkage between Hippocrates, Hahnemann, and what the scientists are doing today, medical scientists. They are not in opposition. এটা ভুল তত্ত্ব যে হোমিওপ্যাথি এন্ড অ্যালোপ্যাথি আলাদা। প্লিজ, ইট ইজ উই নিড টু ওয়ার্ক টুগেদার। অ্যালোপ্যাথি এবং মডার্ন মেডিকেল সায়েন্স এখন অনেক অ্যাডভান্স করেছে। দুইটা তো একসাথে নেওয়া যায় না ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি বলি। কিছু কিছু জায়গায় একসাথে নেওয়া যায়। আমি দুইটা মেডিসিনে দুইটা মেডিকেশন সে ইউজ করতে পারে আমি মনে করি, বিকজ আমি মনে করি কিছু কিছু জায়গায় একসাথে কাজ করতে পারে। আমি জানি সিম্পটমটা যদি একটু বলেন আর কি, ওটাটাকে যদি একটু বলেন। যেমন ধরেন আমি এই বিষয়টা, আপনি যেমন মনে করেন যে আপনার মাথা ধরছে, তো আপনি কি খাবেন? টাইলেনল। তা আমি সেই সময় যদি একটা ওষুধ দেই যে ঠিক আছে একটু কাজ হচ্ছে না, ভালো করে হচ্ছে না, তা আমি বললাম যে ঠিক আছে তুমি 2 বার খেয়েছো তো, তোমার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, তোমার এই সিমটম আছে, তোমাকে আমি একটা বেলেডোনার ডট দিলাম পাশাপাশি, দেখা গেল ভালো কাজ হয়ে গেল, সকালে ভালো হয়ে গেল। যেমন আমার ছোট মেয়ের, আমি এই কথাটা কনফার্ম হয়ে বলছি না, আমার ছোট মেয়ে এবং আমার একসাথে কোভিড হলো, তো আমরা টেস্ট করে পজিটিভ রেজাল্ট পেলাম। তো বাড়িতে এসে তখন ওর কিন্তু জ্বর টর কিছু আসেনি, হঠাৎ করে তার জ্বর আসছে, শি ইজ ভেরি অ্যাংশাস। তো আমাকে বললো যে ড্যাডি আই থিঙ্ক আই গট কোভিড। ইজ ইট সো? কি হচ্ছে? I took her symptoms and I gave her 3 dots every 1 hour. And to speak you very frankly, in 3 hours time, her COVID is done. And she did not report me further. কিন্তু আমি কোভিডে ভুগেছি 8 দিন, আমার স্ত্রী ভুগেছে 12 দিন, হাসপাতালে যেতে হয়েছে তাকে। সবাইকে আমাদেরকে কোভিড ধরেছে, ভ্যারিড। কিন্তু এখন আমি ক্লেম করব কি? ক্যান আই ক্লেম যে নাও আমার কাছে যন্ত্র নেই, আমার কাছে কোনো কিছু নেই, বাট সামথিং হ্যাজ হ্যাপেন্ড অ্যান্ড আই ক্যানট ডিনাই দ্যাট অ্যাজ ওয়েল। এবং ওই সাথে ওকে আমি টাইলেনল দিয়েছিলাম পরে, না ছোট মেয়েকে দেয়নি, বড় মেয়ে এবং অন্যরা টাইলেনল, আমি খেয়েছি, টাইলেনল খেতে হয়েছে। বাট হোমিওপ্যাথি ওয়ার্কড। মানে হোমিওপ্যাথি দুইটাই ইউজ করেছেন? হ্যাঁ, এটা আমি দুইটাই ইউজ করেছি।
কিছু আই ডোন্ট থিঙ্ক। তবে এখানে রিসার্চ দরকার। হোমিওপ্যাথরা একটা একটা এক্সক্লুসিভিটি নিয়ে নেয় যে না এটা এইরকম, আমাদের এরকম ছাড়া হবে না, অ্যালোপ্যাথি খেলে আর হোমিওপ্যাথি খাওয়া যাবে না। এই জায়গাটায় উই হ্যাভ টু কাম উইথ লট অফ রিসার্চ। নো, উই ক্যানট কনক্লুড দ্যাট। সাথে করার সুযোগ রয়েছে। হ্যাঁ, এবং মডার্ন মেডিকেল সায়েন্সের যে ক্যাপাসিটি, যে ইনভিনসিবিলিটি, অ্যাডভান্সমেন্ট, ইউ হ্যাভ টু রিকগনাইজ দ্যাট। কেমন? তো বিষয়টা এইখানে। জাহাঙ্গীর ভাই, এই বিষয়টা আবার আসবো। আমি যদি যে বিষয় বললাম যে অটিজমের যে সহজভাবে বোঝার যে উপায়টা, সেটা যদি একটু বলেন। এখন সংক্ষেপে যদি, এমন সিম্পলি, যেমন 25টার সবকিছু আমি মনে থাকে আমি বলবো, সব যে কয়টা ইম্পর্টেন্ট সেগুলো। জি, যেমন একটা বাচ্চা দেখবেন যে সংসারে বাচ্চাটার বয়স হয়েছে 12 থেকে 18, বাচ্চাটা কথা বলতে চেষ্টা করবে, বাবলিং করবে 12 থেকে 18 মাসের মধ্যে, এবং তারপরে সে বাবা মার কাছে আদর দেখাবে, চেষ্টা করবে দাদা বাবা মা এগুলি বলতে। দেখা গেল ওইগুলি বলছে না, নিজের নামটা জিজ্ঞেস করলে সে আপনার দিকে তাকাচ্ছে না। তারপরে সে অ্যালুফ, একা একা চলে যাচ্ছে, এবং সে শুয়ে একভাবে তাকিয়ে স্কুইন্টিং করছে, এবং সে সাজাচ্ছে তার খেলনাগুলি একটা সিস্টেমে, প্যাটার্নে। তারপরে সে প্রপার, দি পয়েন্ট ইজ দ্যাট আপনি এই যে আপনার সাথে আমি কথা বলছি, আপনি আমাকে একটা চমৎকার প্রশ্ন করলেন যে আপনি আমাকে সহজভাবে অটিজমের বিষয়টা বুঝিয়ে দেন, বা কিভাবে সহজভাবে ধরতে পারবে। তার মানে এত কথার মধ্যে আপনি একটা নলেজ তৈরি করে ফেলেছেন আপনার মাথার ভিতরে, যে আচ্ছা এখন তো এই প্রশ্নটা আবার করা উচিত। তাই এই যে নলেজ তৈরি করে আপনি কিন্তু প্রপার রেট্রো রিয়াক্টিভ যে কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করলেন, এটা হচ্ছে মানুষের মস্তিষ্কের ক্যাপাসিটি, আমাদের গ্রে ম্যাটারের যে ক্যাপাসিটি, সেফালন, তার মধ্যে গ্রে ম্যাটার এবং তার মধ্যে যে নিউরনিক কমিউনিকেশন, তার মধ্যে যে প্রসেসে আমরা নলেজ তৈরি করি, এবং সেটা at the end of the day একটা রিজনেবল এন্ড মিনিংফুল এক্সপ্রেশনে আসে যে আপনি এটাকে সহজ করে বলুন। এটা খুবই সাংঘাতিক ব্যাপার। এখন একটা শিশুর নিউরোবায়োলজিক্যাল যে ডিসএবিলিটিস, যে প্রবলেমগুলি তার মধ্যে ডেভেলপ করে যাচ্ছে, তার ব্রেইন অফ হয়ে যাচ্ছে, এই প্রসেসটিকে ইফেক্টিভ করার জন্য। আরেকটা শিশু কিন্তু এসে জিজ্ঞেস করছে যে তুমি কাঁদছো কেন, মা মুখ গোমরা করে আছে, তুমি কাঁদছো কেন? ওর সে কথাটা বললো না, ও চুপচাপ, আচ্ছা মা গোমরা হয়ে আছে, he or she just went other side of the room। তারপরে সে তার নিজের মতো ফিঙ্গার ফ্লাপিং করছে, বা সে অনেক কিছু করছে যেটা আরেকটা স্বাভাবিক শিশু করে না। তারপরে হয়তো শিশুটাকে বলল তোমার নাম কি, হয়তো সে বললো তোমার নাম কি, তুমি কি খেয়েছো, তো উত্তরটা দেবো, উত্তরটা না দিয়ে সে উত্তরটা প্রসেস করতে পারছে না। দি ইনক্যাপাসিটি of his or her brain তাকে বলছে, ইকো স্পিচ দিচ্ছে, ইকো লেলিয়া দিচ্ছে, তুমি কেমন আছো। তারপরে সে দেখা গেল কাপড় চোপড় খুলে ফেলছে গায়ের, সে গায়ে কাপড় চোপড় রাখছে না, ফর নো রিজন। আর একটা বাচ্চা রাখছে, ও রাখছে না। তারপরে সে ঠিক মতো রেট্রোস্পেক্টিভ বিহেভিয়ার, ডিফিকাল্ট বিহেভিয়ার করছে, নিজেকে ব্যাং করছে, আঘাত করছে, কেউ চিমটি দিয়ে নিজের শরীরের রক্ত বের করছে। এরকম অসংখ্য, আমি 25টি আমার ওয়েবসাইটে আমি রিকোয়েস্ট করব, 25টি ডিটেলস আমি 10-12টা বললাম, সেগুলি যে সিমটমস, সেগুলি তাকে বাবা মাকে ফলো করতে হবে। 2 থেকে 5 বছরের মধ্যে যদি এই সিমটম গুলো দেখার পরে আপনাদের মতো এরকম বিশেষজ্ঞ শরণাপন্ন পাওয়া যায়, তাহলে সেখানে সম্পূর্ণরূপে আরোগ্য লাভের সুযোগ রয়েছে। সম্পূর্ণ এই কথাটাকে আমি রিজার্ভেশন বলবো, কারণ অটিজম ইজ এ ডিসএবিলিটি, ইট ইজ নট এ ডিজিজ। আপনার যদি এটা ডিজিজ হয়, আপনার জ্বর হলো, ইনফেকশন হলো, আপনাকে টেস্ট করে বললাম যে ঠিক আছে এটাতে হচ্ছে লিভোফ্লক্সাসিন হচ্ছে এটার সাসেপ্টেবল অ্যান্টিবায়োটিক, ওটা দিলাম, 7 দিন খেলেন, চলে গেল, আপনি ভালো হয়ে গেলেন। আর লিভোফ্লক্সাসিনের জন্য যে জার্মটা, সে কক্কাইটা মরে গেল, তখন আপনি ভালো হয়ে গেলেন। কিন্তু আপনার পা ভেঙে গেল,
আপনার ওই পা জোড়া লাগলো কিন্তু আপনার খুঁত রয়েই যাবে। তো অটিজম ইজ এ ডিসএবিলিটি, ইটস নট এ ডিজিজ। ফলে এটাকে যদি আপনি বলেন তাহলে আমি মিথ্যা বলবো, সম্পূর্ণ ভালো হবে না। 90 এই পর্যন্ত আমার আপনার ওই যে নিউ ইয়র্কে আপনি তখন যে প্রশ্নটা, নিউ ইয়র্কের একটি শিশুকে আমি যেতে গেছিলাম, আমি বলবো আজকে 3.5-4 বছরের মধ্যে বাচ্চাটি 90 to 95% ইমপ্রুভ করেছে। ফ্যান্টাস্টিক কগনিটিভ ডেভেলপমেন্ট, ফ্যান্টাস্টিক ভোকাবুলারি, স্কুল যাচ্ছে, করছে, আবার রেগুলার স্কুলে যাচ্ছে। হ্যাঁ, রেগুলার স্কুলে যাচ্ছে এবং খুবই চমৎকার। যেমন এই গত আমি সেই আলোচনায় আসব, গত প্যান্ডেমিকে, এই প্যান্ডেমিকের সম্বন্ধে আমি ওকে অনলাইনে জিজ্ঞেস করলাম, তুমি তুমি হাউ ইউ আর এনজয়িং ইউর হোম স্কুল? তো উত্তর দিল আমাকে যে on one hand I'm enjoying good time with my family and I'm not missing my family. I don't have to go to school and I'm learning, little difficult but I'm learning. On the other hand I'm missing my friends. দেখুন, সে কিন্তু ম্যানুভারেবিলিটি এবং অ্যানালিটিসিটিটা, কগনিটিভ ফাংশনসটা তার কতখানি ডেভেলপ করেছে। সে আমাকে দুটো বিষয়কে উত্তর দিয়ে বুঝিয়ে দিল যে আমি দুটো জিনিসই, আমি একটা হচ্ছে আমি স্কুল মিস করছি কিন্তু আমি হোম এনজয় করছি, আমার বোনের সাথে খেলা করছি, আমি ক্লাসও করছি। তো এই বাচ্চাটা কিন্তু আমাকে 2014 সালের 14ই অক্টোবর রাত্রে আমার সাথে 3টা কথাও বলতে পারেনি। সো দিস ইজ, এবং আমি অ্যামেজড উইথ দ্যাট ডেভেলপমেন্ট। আর ওই মা বাবাটাও চমৎকার, 2 বছর 5 মাস বয়সে তারা ধরতে পেরে দে জাস্ট সেন্ড মি টিকেট। আমি তখন ফোর্ট ব্যাক করে একটা বড় কর্পোরেশনের রিজিওনাল প্রজেক্ট কন্ট্রোলস ম্যানেজার, ওখান থেকে প্লেনে টিকিট পাঠিয়ে তারপরে আমাকে নিউ ইয়র্কে নিয়ে গেল। এন্ড হোয়াট নট, থিংস হ্যাভ চেঞ্জড। এবং আজকে যদি আমি এদের প্রশ্ন করি, ওই রাত্রে তোমাদেরকে আমি যা বলেছিলাম, তোমাদের বাচ্চা তোমরা কেমন, তো ওরা বলে আঙ্কেল আপনি আমাদের জন্য যা বলেছিলেন ওই দিন তার চেয়ে অনেক বেশি পেয়েছি আমরা। সো দিস ইজ, যদি বাচ্চাকে 2 থেকে 5 বছরের মধ্যে ধরা যায় এবং প্রপার এখানে স্ট্রাকচার ট্রিটমেন্ট, আমার চিকিৎসা অটিজম বেসড, আমি আর অন্য কোনো কিছু চিকিৎসা করি না। আমি হয়তো ক্যান্সারও চিকিৎসা করতে পারতাম, আমার যে জ্ঞান আছে, কিন্তু আমি সেটা করি না, কারণ আমার অটিজমের দিকে বেশি আপনি কারণ এটাই ভবিষ্যৎ। আমি যে মানে ভয়াবহতা দেখছেন সেই বিষয়টা নিয়ে আপনাকে কথা দিয়েছি যে আমি 500 বাচ্চাকে 2015 সালে আমি দেখতে চাই 500 বাচ্চা অটিজম থেকে যতখানি উন্নতি লাভ করে পৃথিবীর রাস্তায় হাঁটবে। আর আমার কর্পোরেট অবজেক্টিভ লেখা আছে যে 500 বাচ্চা আমি 5 বছর এর মধ্যে উন্নতি লাভ করাবো as much as I can। এ পর্যন্ত কত হয়েছে আপনার শেষ টার্গেটের? আমি পর্যন্ত তো আসলে তো আমি মনে করেন আজকে আমার শুরু, আর এতদিন তো আমার শখ। এই আজকে ধরেন আজকে হচ্ছে আপনার 10ই মে, মনে করুন আজকে আমার শুরু, এবং আমি 500 বাচ্চাকে 5 বছরের মধ্যে করব আপনাদের সহযোগিতা পেলে এবং বাবা মাদের সহযোগিতা পেলে। আর তারপরের 5 বছরে আমি 3000 বাচ্চাকে টার্গেট করব, বাট আই নিড লট অফ রিসোর্স, আই নিড সাপোর্ট। আপনি কি একাই নাকি আপনার ইতিমধ্যে আপনি একটা অর্গানাইজেশন বা একটা ইনস্টিটিউশন রূপ দিয়েছেন কিনা, বিষয়টা যদি আরেকটু এত বড় টার্গেট? আমি কিভাবে উত্তর করি, আসলে আমি একাই এখন। আমার স্ত্রী, উনি একজন ট্রেইনড, ওনার ডিগ্রি নেই বিহেভিয়ার থেরাপির উপরে, কিন্তু একজন ট্রেইনড বিহেভিয়ার থেরাপিস্ট। শি ইজ ভেরি এফেক্টিভ in support of my treatment. Fundamentally তার ইনস্টিংক্ট খুব ভালো কাজ করে। she picks up, আমাকে বলে যে তুমি এটা না ওইটা দেখো, ওইটা দেখো, ওইটা। এন্ড এই ছাড়া আর কেউ নেই, বাট দ্যাট ইজ অল। বাট আমি এক্সপ্যান্ড। আপনার মেয়ে তো ডাক্তার, আপনার মেয়ে কি বলে এই বিষয়ে? আমার মেয়ে আমাকে সাপোর্ট করে এবং সে সাইকিয়াট্রির উপরে কাজ করবে। she is very supportive and তার লাইসেন্সিং হয়ে গেলে she will provide আমাকে যতখানি সাপোর্ট দরকার from modern medical science perspective আমাকে সাহায্য করবে। এইটুকু কথা পেয়েছি। তবে ডাক্তার সাহেবরা বড় বড় ডাক্তার সাহেব তারা, বাট
still at least I have brokered a commitment of help from her. অবশ্যই জাহাঙ্গীর ভাই, এই যে অটিজমের আসলে যদি বলি, বিশেষ কোনো চিকিৎসা এখনো তো আবিষ্কৃত হয়নি। তো আপনি যে ট্রিটমেন্টটা যে পরিচালনা করছেন সেটা আসলে কিভাবে কার্যকরী করছেন, বা আপনার সূত্রটা, ভিত্তিটা, এই বিষয়টা যদি একটু আমাদেরকে আরো ক্লিয়ার করে বলেন। শিওর। এই কথাটা আমি যদি বলে যে এই জায়গাটা হচ্ছে কি, দেখুন আপনি সাধনা করতে হবে। আপনি হোমিওপ্যাথিক, আমি একটা ডিসপেন্সারি খুললাম, আমি এখন আমার ফুল ক্লাস রেজিস্ট্রেশন আছে, এদেশে আমি অনেক টাকা আয় করতে পারি। সারাদিনে 20টা রোগী দেখলে আমি $2000 আয় করতে পারি, 200 টাকা ফি ঘন্টায়, কথার কথা বললাম। and that's a lot, but I am decoupled with money. আমি একটাও যদি পাই বা দুইটাও যদি পাই সারাদিনে, দ্যাট ইজ এনাফ, কারণ সেটা হচ্ছে আমার নেশা এবং পেশা হিসেবে দাঁড়াচ্ছে। আমি স্ট্রাকচারালি একটা অটিস্টিক শিশু, তার বাবা মা, তার হিয়ারিডিটি, তার জেনেটিক কনস্ট্রাকশন, তার ব্লাড মিনারেল অ্যান্ড ব্যালেন্স রিপোর্ট অফ দি ব্লাড, তার ocular functioning, whether he or she is amblyopic, তার স্কুইন্টিং করছে কিনা, তার 110% ইনফরমেশন আমি স্ট্রাকচার করে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। এখন মুশকিল হচ্ছে যে একজন হোমিওপ্যাথ, অনেক অভিজ্ঞ হোমিওপ্যাথ আছে, আমার চেয়ে অনেক বড় বড় হোমিওপ্যাথ আছেন, অনেক বড় বড় হোমিওপ্যাথ আছেন, কিন্তু the focus, neuroanatomy, neurophysiology and neurological structural development কে ফলো করা। এখন একটা বাচ্চা কথা বলতে পারতেছে না, নাও what is your perception, কেন কথা বলতে পারছে না? 3টা ফাংশন, vestibular, ocular and emotional, 3টা জায়গা থেকে কোঅর্ডিনেটেড হয়ে তারপরে এখন why it is not, তাহলে আপনাকে একটা vital forces imbalance, how do I recreate that balance, এইখানে আপনাকে গূঢ় অনুসন্ধান করতে হবে, উইদাউট রিসার্চ, উইদাউট ইন-ডেপথ ওয়ার্ক, উইদাউট ওয়ার্কিং very precise constitution, without working out with following the random and not random, very effective guiding symptoms and individualization and miasmic stratus, এই সব কিছুকে এক জায়গায় করে আপনাকে একটা স্পিন পয়েন্টেড ডিসিশনে পৌঁছাতে হবে। তারপরেও আপনাকে অনেক টেস্ট এন্ড ট্রায়ালের মধ্যে দিয়ে এগোতে হবে এবং লাইন অফ অ্যাকশন, প্রগনোসিস ডেভেলপ করাতে হবে। এবং আমি বাচ্চার মা বাবাকে ফার্স্ট অফ অল 2 ঘন্টা আমি অ্যালাউ করি যে কথা বলো, কোনো কিছু বাদ দিও না। তারপর তাদেরকে বলি আমাকে 3 দিন থেকে 7 দিন সময় দাও। আমি তারপরে 7 দিন পরে তাদেরকে বলি যে দেখো তোমার বাচ্চা এই জায়গায় যাবে, কারণ এতখানি এক্সপিরিয়েন্স আমার হয়েছে যে আমি বাচ্চার বাবা মাকে বলে দেব যে দিস মাচ ইউ ক্যান গেট। আর একটা বিষয়, আমি এর মধ্যে যে অভিজ্ঞতা আমার গত 25 বছরে হয়েছে, আমি বলে দেই যে দেখো বাবা তোমার বাচ্চাটাকে আমি দিদি, এ পর্যন্ত গত ফেব্রুয়ারিতে আপনার সাথে যখন কথা হয়েছে এর মধ্যে 6 জন বাবা মাকে আমি না বলেছি, কারণ তাদেরকে বলেছি তোমরা অনেক কষ্টে আছো, আমার জন্য খুবই ডিফিকাল্ট, এবং এটা তোমরা টাকা পয়সা নষ্ট করো না, অন্যভাবে অন্য প্রোগ্রামে অন্যদিকে যাও, কারণ আমি জানি ওখানে ভালো হবে না, আমি বুঝতে পেরেছি। আর যাদের বলেছি বয়সটা বেশি হয়ে গেছে, এই জন্য বয়স বেশি হয়ে গেছে, বললাম তো যে 2 থেকে 5 বছর হলে 80% থেকে 85% সম্ভাবনা, 5 থেকে 7-এর মধ্যে 40 থেকে 60%, এবং 7 থেকে 12-এর মধ্যে 40% পর্যন্ত সম্ভাবনা আছে, প্রোভাইডেড মা বাবার কনসিস্টেন্ট কমিটমেন্ট এন্ড এনগেজমেন্ট এবং লং ড্রন ট্রিটমেন্ট। এটা না হলে ইট ইজ সো, এই জন্য অনেক বাবা মা, যেমন একটি কাহিনী আছে, একটা ভালো ছেলে, আমি নাম বলছি না, আপনাদের নিউ ইয়র্কেরই, ওর 2টো বাচ্চা। আমি 2018 সালে নিউ ইয়র্কে গিয়েছিলাম, তখন আমি 2টো বাচ্চা তাদেরকে দেখে বললাম যে একটি বাচ্চা অন্তত কথা বলবে আর একটি বাচ্চা বলবে না। কেন বললাম? আমি অবজার্ভ করেই আসলে বুঝতে পারি। তারপরে ওরা বললো যে আঙ্কেল আপনি দেখেন,
তো 19 ও এসে ওষুধ নিয়ে গেল, 2টা সাইকেল করলো। একটা বাচ্চা কিন্তু 40টা পর্যন্ত ওয়ার্ড দিল। তারপরে এসে গেল এই প্যান্ডেমিক। আমরা ডিটাস্ট হয়ে গেলাম। আমি তো মনে করি যে 40টা কথা দিয়েছে, আরো চিকিৎসার দরকার, আরো চিকিৎসার দরকার। এই জন্য কেবল একটা ছোট্ট গাছ জন্মাচ্ছে, ছোট্ট একটা ইলেকট্রোকেমিক্যাল ট্রিগার প্রসেসিং করতে শুরু করেছে তার ব্রেইন। এখন ওকে নার্সিং করতে হবে, গ্রাফটিং করতে হবে দৃঢ়ভাবে। সেটা না হয়ে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, ওরা এখন আমার একটা লেখা আপনাদের দৈনিক ঠিকানায়, এই সাপ্তাহিক ঠিকানায় ছাপা হলো, ওই দুরন্তের কাহিনী। তখন ওরা ওইটা পড়লো, পড়ার পরে তো ভুল হয়ে গেছে। দি জেন্টলম্যান টেলিফোন মি, যে আঙ্কেল আমাদের তো ভুল হয়ে গেছে। আমরা দেখো একটা কথাও আর আমার বাচ্চা বলে না। সো আই রিওয়ার্কড, কারণ আমি একটা বাচ্চাকে অন্তত সেভ করার দরকার। এবং আমি ওষুধ দিলাম, অ্যান্ড ইন এ মান্থ আমি ওর মিসেসকে বলে রেখেছিলাম যেদিন কথা বলবে প্রথম আমাকে সাথে সাথে জানাবা। অ্যান্ড উইদিন এ মান্থ বাচ্চাটা 14টা কথা দিয়েছে এই পর্যন্ত। 3 মাস চিকিৎসা চলছে। কিন্তু আরেকটি বাচ্চা আমি চেষ্টা করছি, বাট আই এম নট শিওর। এখন ঘটনা হচ্ছে যে এই বাচ্চার বয়স কত? এই বাচ্চাটা যখন ধরেছিলাম তখন 4.5, ওটা হচ্ছে টুইন, ওরা তখন 4.5 পৌনে 5, খুবই মার্জিনাল সিচুয়েশন, যে জন্য একটা বাচ্চা কথা বলা শুরু করেছিল। কিন্তু দুইজনের বয়স সাথে সমান, একটা কেন আপনি বললেন যে ওই তো দুটো। এখন এই যে বয়সের সাথে এখন হয় কি, দি ডেভেলপমেন্ট প্রসেস উইদিন মাদার্স উম্ব, যে এনভায়রনমেন্টটা সে পায় এবং তার ম্যানিপুলেশন অফ ভেরিয়াস নিউরোবায়োলজিক্যাল গ্রোথ ইনসাইড দি নিউরাল ফ্লুইড থেকে কমপ্লিট সেফালন তৈরি হওয়ার মধ্যে যে খুঁত, একটা ডিসপ্রপোর্শনেট খুঁত একই রকম হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। এবং জগতের যে কোনো জিনিস দেখেন, ইভেন টুইন বাচ্চা চেহারায় একটু ডিফারেন্স থাকবেই। নট এ সিঙ্গল ইভেন্ট অর হ্যাপেনিং ইন দিস ওয়ার্ল্ড ইজ সেম, কুড বি ভেরি সিমিলার, ইভেন 99% সিমিলার হলেও 1% এর ডিফারেন্স থাকবে। সেজন্য এই দুটো বাচ্চা যদিও একসাথে হয়েছে, আবার মিরাকুলাসলি কথা বলেও ফেলতে পারে, চেষ্টা ওদেরকে আমি বলে, ওরা এখন বলেছে না, চেষ্টা অব্যাহত রেখেছে। হ্যাঁ, ওরা বলেছে আঙ্কেল আর আমরা ছাড়বো না, আমরা আপনাকে। জাহাঙ্গীর ভাই, যে 2 থেকে 5 বছরের যে বললেন এই সময়টা হলো সবচেয়ে উপযুক্ত সময়, তো সেই সময় যদি শুরু করেন, ট্রিটমেন্টটা শুরু করেন, তাহলে কত বছর সময় লাগতে পারে তার তাকে একটু ভালো পর্যায়ে? ভালো প্রশ্ন। যেমন আমি টরন্টোর একটা বাচ্চাকে 9 মাসের মধ্যে সে বেশ সুন্দর কথাবার্তা বলা এবং স্কুলে ঠিক মতো শুরু করলো। আবার আপনাদের নিউ ইয়র্কের জ্যামাইকার একটা বাচ্চা 1.5 বছরের মধ্যে ভালো হয়ে অনেক হয়ে, মানে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে কয়টা আপনার এখানে আমার অনেক বাচ্চা, এখন প্রায় 10-12টা বাচ্চা আছে এখন। তারা প্রোগ্রেস মানে উন্নতি হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু 2টো বাচ্চাকে নিয়ে খুব সংগ্রাম করছি, বাট বাকি 8-9টা বাচ্চা দে আর ডেভেলপিং। আমার বিশ্বাস যে তারা ইয়ে করবে, কিন্তু ওই যে বললাম না যে ভ্যারিয়েশনস থাকে। আর 2 থেকে 5 বছরের মধ্যে সুবিধাটা হয় তার স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অফ দি ব্রেইন, ফাংশনাল ডেভেলপমেন্ট অফ দি ব্রেইন। একটা যেমন একটা বাড়ি তৈরি করছেন আপনি, এখন তৈরি করার সময় দেখলেন একটা কলামে ডিজাইন ডিফেক্ট, তাতে ঠিক করে ফেললেন কিছু রড টড সুরকি চিন সুরকি ভরে, কিন্তু আপনার বাড়িটা যদি তৈরি হয়ে যায় তখন যদি আপনি খুঁতটা ধরেন তাহলে পুরো স্ট্রাকচারটা ভাঙতে হয়। সো ইট বিকামস সো ভেরি ডিফিকাল্ট যে তারপরে ইটস সো আননোন রিস্ক। এর মধ্যে হাউ ডু আই পেনিট্রেট, হাউ ডু আই ম্যাসাজ, হাউ ডু আই ডেভেলপ দি ব্যালেন্স, যেখানে আমার কাছে আমি একজন সিম্পলি নলেজেবল পারসন ইন দি ডিজিজ, কিন্তু আমার কাছে কোনো আমার ইলেকট্রোএনসেফালোগ্রাফি করার ব্যবস্থা নেই, আমি সাপোর্ট পাই না গভর্নমেন্টের কাছ থেকে এমআরআই করার, ইইজি করার বা ইসিজি, যা যা দরকার মেডিকেল সায়েন্সের সমস্ত সাপোর্ট, ইনস্ট্রুমেন্টাল এন্ড ল্যাবরেটরি সাপোর্ট আমার দরকার। কারণ আমার বাচ্চারা ভালো হচ্ছে তো,
Now I'm appealing to the governments, যেমন আপনাদের আমেরিকায় লাইফ সাইকেল কস্ট ফর an autistic child to the adult is $2.4 million গভর্নমেন্টের খরচ হয়, পার ইয়ার খরচ হয় $1,07,000 প্রপার সাপোর্ট এন্ড প্রোগ্রামস নিয়ে। আর আমার হোমিওপ্যাথিতে বছরে $2,000 $2,000-$2,500 খরচ হয় না। আপনার হোমিওপ্যাথিকটা কি যেমন এখানে ইন্স্যুরেন্সে কাজ করে, মানে কোন একটা রোগী সাদা ডাক্তারের কাছে গেলে তার ইন্স্যুরেন্সে সেটা কভার করে, আপনার এই হোমিওপ্যাথিক ক্ষেত্রে কি ইন্স্যুরেন্স কভার করে কিনা? ইংল্যান্ডে একটা এনএইচএস কভারেজ ছিল, তারপরে এই যে দ্বন্দ্ব হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি, আরে বাবা হোমিওপ্যাথি অ্যালোপ্যাথির দ্বন্দ্ব উই ডোন্ট ওয়ান্ট। অ্যালোপ্যাথির সাথে হোমিওপ্যাথির ফান্ডামেন্টালি কোনো দ্বন্দ্ব থাকা উচিত নয়। আপনি ট্রেনে উঠেছেন, এয়ারক্রাফটে ঢাকায় যাবেন, প্লেনে যে উঠেছেন, যে হোমিওপ্যাথ প্লেনটাতে উঠেছে, অ্যালোপ্যাথ প্লেনটা উঠেছে, তো প্লেনটা কি দুই ভাবে যাবে? প্রসেসটা কি? এখন ঘটনা হচ্ছে একটা বাচ্চা শিশুদের ক্ষেত্রে হোমিওপ্যাথিটা খুব ভালো এফেক্টিভ, আর কিছু কিছু মানে সাইড এফেক্ট বলতে যে জিনিসটা আমরা বুঝি বা বলা হয়, সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি কোনো সাইড এফেক্ট থাকে না এরকম? হোমিওপ্যাথিতে দুটো ওষুধে আমি সাইড এফেক্ট পেয়েছি। আমি এ পর্যন্ত নিউ ইয়র্কে একজন মা আমাকে সাইড এফেক্টের কথা বলেছেন, কিন্তু সাধারণভাবে আমি ওইটাকে সাইড এফেক্ট ধরি না, কারণ আমি আর কোথাও পাই নাই। আবার সামান্য কিছু মাইনর থাকে, র্যাশ হতে পারে, একটু চুলকানি এবং কিছুটা ইরিটেশন, এইটা ভেরি নর্মাল। কিন্তু অ্যালোপ্যাথিতে অনেক সাইড এফেক্ট থাকে, সেক্ষেত্রে দে আর ট্রাইং টু ইমপ্রুভ দ্য এফিকাসি অফ দেয়ার মেডিসিন, সেক্ষেত্রে চেষ্টা করতে হবে। যেমন আমাদের এই যে ভ্যাকসিনস, এই ডেভেলপমেন্ট গুলিতে তারা এরর প্রুফিং করছে, তারা ইমপ্রুভমেন্ট করছে। And interesting enough, this is law of similars. এই যে তারা হোমিওপ্যাথিক যে এই ভ্যাকসিন গুলি তৈরি করছে, this is law of similars. ওরা ল অফ সিমিলার্স বলছে যে আপনার যে ওষুধ দিয়ে রোগ তৈরি হয় সেই ওষুধই রোগটাকে ভালো করে। তা আমরা তো জীবাণু ঢুকাই দিচ্ছি আপনার শরীরে, তা সেটা দিয়ে ভালো করে। দিস ইজ ল অফ সিমিলার্স। Similars similibus curenter, that's in German language, যেটা theory of similars হ্যানিম্যান এস্টাবলিশ করেছিলেন following Hippocrates। যদি আমরা আপনি বললেন অনেক বিষয়, আসলে গ্যারান্টি দেওয়ার মতো এরকম বিষয় আসলে রয়েছে কিনা? এখন এই কথাটা আমাকে একজন মা, যিনি ঢাকায় আমাকে নিয়ে গেছিলেন অনেক টাকা পয়সা খরচ করে, তো বিশ্বের বিভিন্ন দেশে আপনার রোগী রয়েছে? ও আমার ইংল্যান্ডে আছে, ইউএইতে আছে, বাংলাদেশে আছে, মালয়েশিয়া আছে, সিঙ্গাপুরে আছে। ওই যে আপনি তখন কথা বলছিলাম, সিঙ্গাপুর থেকে আবার এই আপনার অনুষ্ঠান শুনতেছে ওনারা সিঙ্গাপুরে, তো মালয়েশিয়া তারা শুনছে। এখন যেটা আমার ধারণা যে হোয়াট ইজ, এবং কানাডায় আছে, সবখানে আমার কিছু কিছু এখন আমি আপনার মাধ্যমে এবং মিডিয়া, এবং আমি রিকোয়েস্ট করবো এখন বাংলাদেশি মিডিয়াকেও, কারণ ঘটনা হচ্ছে যে আমি তো একটা মানুষ, আর আমি কিভাবে যে এটাকে সবার মধ্যে দিয়ে যেতে পারি। আই উইল স্টার্ট রাইটিং বুকস এন্ড ডিসেমিনেটিং ইনফরমেশন, কারণ অসংখ্য জগৎ ভর্তি অটিজম, 70 মিলিয়ন 7 কোটি অটিস্টিক বাচ্চা বাংলাদেশে, 94টা শিশুতে একটা অটিস্টিক বাচ্চা। এবং বাংলাদেশের সরকার একটা চমৎকার কাজ করছে, ওই যে আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে, তো she is doing a fantastic job, প্রধানমন্ত্রীও তাকে ব্যাকআপ করছেন, দ্যাটস a great job, অ্যাওয়ারনেস তো অন্তত এনেছেন, and she is sincere এবং অটিজম নিয়ে কাজ করতে চায় কে। এখন প্রধানমন্ত্রীর মেয়ে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব না নিয়ে সে অটিজমের দায়িত্ব নিয়েছে, সো আই অ্যাপ্রিশিয়েট এই কাজ। মানে বনের খেয়ে ঘরের একে যে কি বলে যেন, ঘরে খেয়ে বনের বস তাড়ানো। She has taken the responsibility, very good, and I appreciate that. কেমন এই হচ্ছে বিষয়। তা এখন যেটা হচ্ছে বাংলাদেশে প্রচুর এবং অসম্ভব, এবং বাংলাদেশে আমার অনেক শিশু ভালো হচ্ছে। এই মুহূর্তে আমি বেশ কয়েকটা চিকিৎসা দিচ্ছি এবং তারা ভালো হচ্ছে। এবং কোন কোন বয়সী শিশুরা, যদি উন্নয়নের বিষয়টা যদি বলেন। এখন বাংলাদেশে আমার 2 থেকে 5-এর
এই মুহূর্তে দুটো বাচ্চা আছে, দে আর ডুইং গুড। 5 থেকে 7-এর 4-5টা বাচ্চা আছে। যেমন একটা বাচ্চার নাম, আমি আবার বাচ্চাদের নাম বলতে চাই না, তো কারণ নামই আমি বলি না, অন্য নাম ব্যবহার করি। জি জি, নাম বলার দরকার নেই, আমার ওর নামটা হচ্ছে, নামের মানে হলো যে ইমপ্রেস করেছে, তাই আমি বলি যে ও আমাকে ইমপ্রেস করেছে। 1 বছরের ডেভেলপমেন্টে 84টা কথা দিয়েছে। সো দ্যাটস এ ফ্যান্টাস্টিক ডেভেলপমেন্ট। আর বাবা মাটাও সরল শান্ত, তারা ভেরি নাইসলি তারা বলছে যে আপনি যা যা বলেছেন তাই তাই ঘটছে। হ্যাঁ, আরেকটি বাচ্চা, একটি চট্টগ্রামের একটি মেয়ে আছে, সে আমাকে খুঁজে বের করছে, কেমনে কেমনে খুঁজে বের করছে। তার বাচ্চাটা বয়স 2 বছর 7 মাস 8 মাস। তার বাচ্চার ব্রেইন ড্যামেজ ছিল, আবার অটিজম, and that boy has done fantastic progress. তো বলে যে আমি আপনাকে খুঁজে পেয়ে বের করছি, আপনি আমাকে বাচ্চাটা, এবং সে আমাকে পারমিশন দিয়েছে, আপনি আমার ছেলেকে নিয়ে কাহিনী লেখেন, আপনি আমি লিখিত পারমিশন দিলাম। তো this kind of confidence, these are very good stories. ডক্টর জাহাঙ্গীর ভাই, আমাদের একজন দর্শক মোহাম্মদ রহমান, তিনি লিখছেন, my son is going to school, special school, 10 years old, but improve is very slow. He's talking ABA program. ABA program, yes. ABA program. Please advise me how can I contract with you? I live in Bronx এ উনি থাকেন, এবং আপনার ফোন নাম্বারটা আরেকজন চেয়েছেন যে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে। ওই আমার ওয়েবসাইট হচ্ছে autism-nsfaglobal.com। ওইটাতে গেলেই আমার কন্ট্যাক্ট টেলিফোন নাম্বার পাবেন এবং ইমেল অ্যাড্রেসও পাবেন, info@auto, আবার পুরা অ্যাড্রেস ওটাও দেয়া আছে। আর দৈনিক ঠিকানা, দৈনিক দেশ, এ দুটো পত্রিকা এবং দৈনিক ফোন নাম্বারটা একটু বলে দেন, তাইলে মানুষ এখান থেকে ফোনে। আমার ফোন নাম্বারটা হচ্ছে 416-580-0377, আরেকটা হচ্ছে 306-341-1346। ওই যে মোহাম্মদ রহমানের প্রশ্নটা যদি একটু জবাব দেন। হ্যাঁ, আপনার প্রশ্ন, আপনার বাচ্চার 10 বছর বয়স হয়ে গেছে, সো নিউরো ডেভেলপমেন্ট স্ট্রাকচার ইজ কমপ্লিট, বাট লিটারাল কোন স্পেস আছে কিনা, এবং আপনার মা বাবাকে আমি স্টাডি করব। সো আই উইল হ্যাভ টু ইন্টারোগেট ইউ ফর 2 hours or more। তারপরে বাচ্চার কোন জায়গায় কোনো পেনিট্রেট করার জায়গা আছে কিনা, আই হ্যাভ টু ওয়ার্ক ইট আউট, এন্ড আই উইল হ্যাভ টু ট্রাই টু ডেভেলপ এ ভাইটাল ফোর্সেস ব্যালেন্স। যদি ওর বাচ্চাটার কোনো কোনো ক্ষেত্রে আমি এইড করতে পারি, বাট ডেফিনেটলি আপনার বাচ্চার সময় লাগবে বেশি। 5 বছরের পরে কোনো বাচ্চা সময় লাগবে, এবং আপনি আমার সাথে যোগাযোগ করলে আমি আপনার সাথে কথা বলবো এবং যথেষ্ট চেষ্টা করব, যদি আপনার বাচ্চার উপকার হয়, সে যদি উন্নতি করে, আমি আপনার বাচ্চাকে চিকিৎসা দেব। কিন্তু দ্যাটস এ লং রান। মোহাম্মদ রহমান সাহেবকে আমি বলবো, দ্যাটস এ লং, ডেফিনেটলি 5 বছরের পরে গেলে অনেক লম্বা সময়, 2-3 বছর ছাড়া আসলে উন্নতি করা ভেরি ডিফিকাল্ট। থ্যাংক ইউ রহমান সাহেবকে ধন্যবাদ। হ্যাঁ, মোহাম্মদ রহমান সাহেব আরেকটা প্রশ্ন করেছেন, মাই অ্যানাদার সান 13 years old, he has been improved. Okay. Now he is going to good school, 7th grade, but my younger son is not improved like this. হ্যাঁ, বুঝতে পারছি। He is very unrest. Eye contact is good, but educational improvement is not good. We are trying many way. I need to talk with you. হ্যাঁ, তো আপনার মাধ্যমে মোহাম্মদ রহমান সাহেবকে অনুরোধ করব, প্লিজ গেট ইন টাচ। দুপুর 1টার পরে টেলিফোন করলে আমি টেলিফোন নেব। আর একটা জিনিস, ডেফিনেটলি আপনার বড় ছেলের অনেকখানি ক্যাপাবিলিটি আছে, সেগুলিকে ইমপ্রুভ করার চেষ্টা করা যেতে পারে। যেহেতু স্ট্রাকচারাল ইনঅ্যাডিকুয়েসি আছে, সেক্ষেত্রে হয়তো ইমপ্রুভ করা যেতে পারে। আমি এখন আন্দাজে কমেন্ট করব না। আই হ্যাভ টু ডু এ কম্প্রিহেন্সিভ স্টাডি অন দিস 2 boys and then I will recommend। আর আমি ভালো না করতে পারলে বাচ্চা অ্যাকসেপ্ট করব না, এটা তো আমি বলেছি।
এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন। I will do all the researches, and then if I can only accept that child if I can make improvement. So that is one thing অন্তত আমি এটা করব না। যদিও মাঝে মধ্যে আমার ভুল হয়, যেমন ঢাকাতে একটি বাচ্চার বাবা মাকে আমি না বলে দিয়েছিলাম, তারপরে তারা আমাকে বাধ্য করেছে যে না, আপনি আমার বাচ্চাকে দেখতেই হবে। আমি বললাম যে দেখেন, আপনি, আমি তো বুঝতে পারছি ভালো হবে না, নন ভার্বাল একদম বাচ্চাটা। বাট হোয়াট হ্যাপেন্ড, ওই বাবা মা জোর করে আমাকে চিকিৎসা করার পরে দেখা গেল যে বাচ্চাটি কথা বলল 19 মাস পরে, এবং তারা বললো যে মিরাকেল হ্যাপেন্স। আর মিরাকেল হ্যাপেন্স তা না, যে বাংলাদেশে আমরা ডাক্তার, ওরা সুন্দর লিখেছে যে আমরা ডাক্তারের কাছে যাই, আর আপনি কানাডা থেকে উড়ে বাংলাদেশে আসেন রোগীর কাছে। সো ইটস এ মিরাকেল এন্ড উই আর থ্যাঙ্কফুল। এরকম ঘটনাও ঘটেছে। এখন এই জন্য আগে আমি ইন ডিটেলস না দেখে কোনো কথা আমি বলি না। তো আপনার ট্রিটমেন্টের পদ্ধতিটা যদি একটু বলেন। স্ট্রাকচারালি আমি আসলে স্পেস থেরাপি, তারপর অকুপেশনাল থেরাপি, এবিএ, আইবিএ, এই যে আপনাদের যে টার্মগুলো আছে। জি, এটা ভালো প্রশ্ন। আপনি যেমন একটা আমি কিন্তু এবিএ আইবিএ এর খুবই বড় সাপোর্টার। দে আর ডুইং এ ফ্যান্টাস্টিক জব। এটাই যদি আমাদের সাধারণ মানুষের জন্য বলেন, এটা তো আপনার একটা এখন হচ্ছে কি, তারা খুব চমৎকার কাজ করছে। এখন কোনো কিছু যেখানে নেই, এবিএ আইবিএ দিয়েই তারা অনেকখানি, মানে বিষয়টা কি যদি আরেকটু বলেন। এখন ধরুন এবিএ হচ্ছে অ্যাপ্লাইড বিহেভিয়ারাল অ্যানালিসিস, আর আইবিএ হচ্ছে ইন্টেনসিভ বিহেভিয়ারাল ইন্টারভেনশন। অটিস্টিক বাচ্চারা, ধরেন একটা বাচ্চাকে দিয়ে আমি 6 মাসে 20টা কথা বলাবো। এখন এই 20টা কথার জন্য দেখা গেল ওর বিহেভিয়ারকে স্টাডি করেন, যিনি তাকে ইনপুট করে তার এক্সিস্টিং বিহেভিয়ার গুলিকে অ্যানালাইজ করে একটা প্ল্যান করেন। আচ্ছা, বাচ্চাটা অ্যাটেনশন দিচ্ছে না, তার চোখ ঘুরিয়ে লুক অ্যাট মি, তার কিপ লুকিং অ্যাট মি। প্রথমে তাকে মেকানিক্যালি বা ইনডিউস করতে চেষ্টা করেন এবং একটা প্রোগ্রাম ঠিক করেন 6 মাসের মধ্যে আমি এই ইন্টারভেনশন দেব, সো দ্যাট এই বাচ্চাটা 20টা কথা বলে বা এই বাচ্চাটা দুষ্টামি করতেছে স্থির হয়ে বসে। এখন সমস্যাটা হচ্ছে এখানে, যেমন একটা ওই সূর্যের মা, ও আমাকে বলছে ওর চমৎকার একজন স্পিচ থেরাপিস্ট এবং অকুপেশনাল, সে মেয়েটি আমাকে আবার রেফারেন্স দিয়েছে, ওই একটা ওয়েবসাইটে আমি টানিয়ে দিয়েছি, নিউ ইয়র্কের মেয়ে। তো আমি কিন্তু সাপোর্টার অকুপেশনাল থেরাপিস্ট এন্ড স্পিচ থেরাপিস্ট। যদি আমার ওষুধের সাথে একটা বাচ্চাকে তো লাগবেই, কারণ একটা বাচ্চা ধরুন 5 বছর বয়স, কথা বলে না, সে 6 বছরে সে কথা বললো। এখন স্বাভাবিক বাচ্চা 2 থেকে 5 বছর তো কথা বলে, শেখে এবং তার সবকিছু তার স্টোরেজে যায়। কিন্তু এই বাচ্চা আজকে শিখছে, 6 বছরে কথা বলা শিখলো, তাহলে তার মেন্টাল এজ, তার ইন্টেলিজেন্স এজ বা আইকিউ লেভেল অনেক লো। তখন উই নিড ডেফিনেটলি দিস ABA, IBA, speech therapist, occupational therapy, all these helps are very essential. এবং we need to work together. And it's a tremendous support যেটা তারা করছেন। এবং আমি মনে করি যে আমার বাচ্চা যেগুলি আমি ওষুধ দিচ্ছি, আমার নিজের একটা প্ল্যান আছে, একটা 100 বাচ্চাকে নিলাম, আমার তো পয়সা নেই, 100 বাচ্চাকে নিলাম এবং ওই বাচ্চাগুলিকে থেরাপিস্ট দিলাম, একটা কন্ট্রোল গ্রুপ করলাম। এই যে কন্ট্রোল 50টা বাচ্চা উইদাউট থেরাপিস্ট, 50টা বাচ্চা উইথ থেরাপিস্ট। যে বাচ্চারা আমার ওষুধের সাথে থেরাপি নিচ্ছে, দে উইল ইমপ্রুভ ফাস্টার দ্যান শুধু ওষুধ খাচ্ছে ইমপ্রুভ করছে। থেরাপিস্টটা কি আপনি দিচ্ছেন নাকি অন্যরা? না, এইটা আমার একটা প্ল্যান আছে। আমার তো আই ডোন্ট হ্যাভ মানি, আই ডোন্ট হ্যাভ সাপোর্ট। এই হোমিওপ্যাথিকে তো কেউ সাপোর্ট দিচ্ছে না, কোনো গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছে না, বরং এর পিছনে লেগে গেছে। এখন লাগার দরকার কি বাবা? ঘটনা হচ্ছে ইটস এ মেডিকেল সায়েন্স। এই যে হ্যানিম্যান, মহাত্মা হ্যানিম্যান তার জীবন দিয়ে দিয়েছে, and আমি I should have been a major industrial entrepreneur in Bangladesh. আজকে আমি
$15 billion ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে যেতে পারি বাংলাদেশে আমার নিজের সাকসেসের জন্য। আই এম নট ডুইং দ্যাট। I have decoupled myself from money. I can earn a lot of money even doing homeopathy. I am doing only autism. Why the hell I am doing, sorry, excuse my language. কেন আমি autism? আমি জেনেছি আজকে যদি 500টা বাচ্চা, একটা মা, আপনাকে একটা গল্প বলি। ফিলাডেলফিয়ার একটা মা একদিন রাত 2টার সময় তার বাচ্চার জন্য আমাকে টেলিফোন করেছেন। তা আমি টেলিফোন রিসিভ করলাম। সেও অখেয়ালে, সে অস্থির তার বাচ্চার জন্য। তারপরে সে বললো যে আপনি এখনো আমার টেলিফোনটা ধরলেন, আমি তো ভয় পেয়েছি। আমি দেখেন আপনার বাচ্চার ফাইলটাই আমি দেখতেছি। তো তখন আমি ব্রুস নিকের প্ল্যান্টে সেট আপ কনসালটেন্ট হিসেবে কাজ করছি। I was working on her boy's file and তারপরে একটা চমৎকার চিঠি লিখলেন। আমি বললাম যে দেখো আমার একটা পিএইচডি ডিগ্রি বাকি আছে, 1.5খানা চ্যাপ্টার মিডলসেক্স ইউনিভার্সিটিতে আমি এমফিল করেছি মালয়েশিয়ান ইকোনমির উপরে, এন্ড এই 1-1.5টা চ্যাপ্টার, আমার পিএইচডি করা হয়নি। আচ্ছা তোমার বাচ্চা যে ভালো হচ্ছে, ও বাচ্চাটা অনেক ভালো হয়েছে, অ্যাবাউট 75 to 80%। আচ্ছা দ্যাটস মাই পিএইচডি। এ পর্যন্ত 50টা বাচ্চাকে আমি যে পৃথিবীর রাস্তায় দাঁড় করাতে সাহায্য করতে পেরেছি, দ্যাটস মাই পিএইচডি। সো নাও এক একজনের ইন্টারেস্ট এক এক রকম। I'm not going, I can be a billionaire, but I'm not trying to do that. But I am trying to help some kids to stand and walk on the streets of the world. So এখন এই হচ্ছে ঘটনা। জি জাহাঙ্গীর ভাই, ওই যে বাংলাদেশে বিষয়টা বলছিলেন, জি বাংলাদেশে আসলে অবস্থাটা কি? বাংলাদেশে আসলে বাংলাদেশের যে ট্রিটমেন্ট বা বাংলাদেশকে আপনি যেভাবে দেখছেন সেখানে কি বলবেন, এবং সরকার যে ব্যবস্থা নিচ্ছেন, এবং আপনি প্রধানমন্ত্রী কন্যার কথা বললেন, প্রধানমন্ত্রী মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তিনিও কাজ করছেন। আমি বলবো অনেক দেশের তুলনায় বাংলাদেশে অটিজম অ্যাওয়ারনেস অনেকটা অগ্রসর অবস্থা, বেশি ভালো। এবং প্রধানমন্ত্রী এবং তার কন্যার যে আমাদের সাইমার অ্যাডভাইস এবং টোটাল রোল অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন ইজ গ্রেট, কারণ শি ইজ ডুইং এ সেলফলেস জব। অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব না নিয়ে ভালো করছে। মন্ত্রী হওয়া অনেক প্রবলেমেটিক জব। তো জাতিসংঘের যে প্রোগ্রাম অটিজমের, হ্যাঁ সেগুলি চ্যাম্পিয়ন হয়েছে, হুইচ ইজ গ্রেট, এবং অনেক এগিয়ে আছে। কিন্তু আমি তো একজন চিকিৎসক, আমি তো গভর্নমেন্টে নেই। আই ক্যান হেল্প। বাংলাদেশ সরকার যদি চায় আমাকে একটা স্যানিটোরিয়াম করে দেখ 100 অটিস্টিক বাচ্চাকে চিকিৎসা করার 2 থেকে 5 বছরের, তো আমি চেষ্টা করব। সরকারের সাথে আপনারা যোগাযোগ করেছেন কিনা, বা সরকার এখন মুশকিল হচ্ছে বাংলাদেশ সরকারের সাথে যেই যোগাযোগ করতে চায় তো এই প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাইতে হয়। আমি থাকি এখানে, আমার ছেলে মেয়েরা আছে, আমার চিকিৎসা, পড়াশোনা, গবেষণা এখানে। তো বাংলাদেশে আমি গিয়েছিলাম, কিছুদিন থেকেছি। তো ওই প্রধানমন্ত্রীর ওখানে, উনি অনেক বড় ঘেরাটোপের মধ্যে আছেন। পুতুলের সাথে যোগাযোগ করার কোনো সুযোগ হয়নি? না, আমি বোধহয় একটা চিঠি লিখেছিলাম কবে, যে অ্যাপ্রিশিয়েট করে, শি ডিড এ গুড জব, বাট আই ডিড নট গেট এনি রিপ্লাই ব্যাক। কিন্তু ঘটনা হচ্ছে যে দে আর ওয়ার্কিং ইন দেয়ার স্ফিয়ার। আর আমি তো মানে কি বলে, একজন সাধারণ হোমিওপ্যাথ। ফলে আই ডোন্ট ওয়ান্ট টু, মানে একটা প্রসেস চলছে। যদি আমার কাছে সরকার বলে যে দেখো তুমি তো খুব বলছো, ট্রাই, গিভ আস আ প্রুফ, ডু সামথিং। জাহাঙ্গীর ভাই, এই যে করোনা কালে তো সারা বিশ্বে স্থবির হয়ে গেছে সবকিছুর মধ্যে, সব চিকিৎসা, এবং করোনা অটিজমের মধ্যে করোনা চিকিৎসা, করোনা হওয়ার পরেই তো মানুষ একজন মানুষ যখন একটা ফ্যামিলিতে একজন আক্রান্ত হলে, আপনি নিজেই তো তার একটা প্রমাণ, নিজে পুরো ফুড ফ্যামিলি আক্রান্ত হয়েছে। এরকম তো এই যে অটিজমের ট্রিটমেন্ট, অন্যান্য ট্রিটমেন্ট, সবকিছুর মধ্যে তো মানুষ করোনা নিয়ে ভয়ে হসপিটালে যাচ্ছে না, ডাক্তারে যেতে পারছিল না। এই অবস্থা আসলে সর্বশেষ কি অবস্থা সেটা যদি বলেন, অটিজম ফিল্ডের কথা যদি বলেন। ফার্স্ট থিং হচ্ছে, আমি খুব আশাবাদী মানুষ। আমি সারা পৃথিবীতে যত মানুষ
করোনার কারণে আজকেও ভারতবর্ষে কত মানুষ মরে গেছে জানি না, বাংলাদেশে সারা পৃথিবীতে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। আমি আই এম সো সরি অ্যান্ড সো স্যাড। আমরা বেঁচে গিয়েছি, দিস ইজ গ্রেট, কারণ আমার ফাইটিং স্পিরিট এবং নলেজ সবকিছু মিলে উই ফট। আমার স্ত্রী খুব কষ্ট পেয়েছে 12 দিন। শি হ্যাড বিন গিভেন 36 coagulant, she had been given remdesivir, dexamethasone, everything she was given, and she is safe. ICU তে যেতে হয়নি, but she suffered a lot and still সে সাফার করছে। কিন্তু আমার বিশ্বাস বিজ্ঞানী সমাজ এবং করোনা পরাজিত হবেই, কিন্তু করোনা একটা ডিসিপ্লিন। করোনা একটা জিনিস মনে করিয়ে দেয়, খেয়াল করবেন, চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, 3টা দেশ, ভুটান, বিকজ অফ দ্য স্ট্রিক্ট ডিসিপ্লিন। আমি ওই আপনাদের পার্লামেন্টে আমি নিউজে দেখতেছিলাম জিম লন্ডন এবং ডক্টর ফাউচি এ দুজনের কথাবার্তা হচ্ছিল। তো ওই জিম সাহেব কংগ্রেসম্যান, তিনি ডক্টর ফাউচিকে চার্জ করলেন যে তুমি কি করতেছো, আমার লিবার্টি নেই, হিউম্যান লিবার্টি, ফ্রিডম, সাচ এন্ড সাচ নেই, তোমরা কবে কি করবা, কি সমস্ত কি করতেছো ভ্যাকসিন। এখন আমি দেখি না সারা আমেরিকায় কেউ এই কথাটা বলতে, কেউ এটার প্রতিবাদ করেছে, কিন্তু আমার তো উপায় নেই টু রিচ করার। কথা হচ্ছে আমি স্বাধীন মানে হচ্ছে আমি নিয়মের অধীন, অর্থাৎ রিকগনিশন অফ নেসেসিটি ইজ ফ্রিডম। আপনি নিউ ইয়র্কের রাস্তার মাঝখান দিয়ে হাঁটেন না, পেভমেন্ট করা আছে, পেভমেন্টের উপর দিয়ে হাঁটেন। আপনি স্বাধীন মানুষ, সেজন্য আপনি যদি ডিসাইড করেন যে আমি ওই রাস্তার মাঝখান দিয়ে হাঁটবো, আমার নিয়ম মানতে হবে। আপনি নিয়ম মেনে পেভমেন্ট দিয়ে চললেন, আপনি অ্যাক্সিডেন্টে মারা গেলেন না। আর আপনি যদি রাস্তার মাঝখান দিয়ে চলেন, আমি মাস্ক পরবো না, আমি বাইরে যে হই হুল্লোড় করব, আমি সি বিচে যাব, আমি ফান করব, পাবে যাব, দিস ইজ নট এ ডিউ বিহেভিয়ার ফ্রম এন ইন্ডিপেন্ডেন্ট পার্সন। একজন ইন্ডিপেন্ডেন্ট, ডক্টর ফাউচির ওখানে উত্তর দেয়া, উনি অনেক জ্ঞানী মানুষ ডক্টর ফাউচি, I have tremendous respect for him, and আমি এই প্রশ্নটা ইংরেজিতে বলছি। He should have been refuted. What is this definition of independence? Recognition of necessity is independence. American Congress-এর কেউ উঠে ওখানে বলতে পারেনি, look Jim, if you are truly an independent person, you have to abide by the laws that governs prevention and prophylactic behavior or arrangement to protect from this disease. অর্থাৎ ট্রাম্পের সময় মানুষ পাগলের মতো, মোদি আমাদের দেশেও ঘুরে গেল। The point is we have to be disciplined. যে ডিসিপ্লিনে চীন কন্ট্রোলে এনেছে, সেখান থেকে উৎপত্তি হয়েছে, but they are controlled. Australia controlled, New Zealand controlled. Fantastic job, because they are truly democratic, they are truly independent, because they recognize the necessities governed by the laws of science. এই কথাটি ডক্টর ফাউচির ওই সময় বলা উচিত ছিল। আজকে compare the past 3 months under Trump and compare past 3 months under Biden. You see, it is going down. Unfortunately, আমাদের দেশে, বাংলাদেশে যে পরিস্থিতি, I don't know how they are managing. Somehow in the resistance power of the population, somehow helping. Otherwise, কি মড়কে বাংলাদেশের মানুষ পড়তো খোদা জানে। I am sorry, but so unfortunate situation. কি করবে? কেউ কিছুই করতে পারছে না। The point is, you have to follow the command of science, knowledge, and behavior democratically, and right behavior of an independent person. Be it allopath, be it homeopath, everyone has to follow this, and no way. জানিব, এই যে অটিজম যে বিষয়টা, অনেক বিষয় আপনি অনেক সুন্দরভাবে বলেছেন। করোনা কালে অটিজম, যারা অটিজমে আক্রান্ত বা অটিজমের যাদের সিমটম রয়েছে,
করোনাকালে কি সেটার কি এই প্রাদুর্ভাবটা আরো বেশি বেড়ে যায়, বা তাদের সেই বিষয়টা যদি একটু বলেন। খুব চমৎকার প্রশ্ন। আসলে দিস হেল্পলেস কিডস আর সো হেল্পলেস। অর্থাৎ আগে তারা মাটিতে যেতে পারতো, স্কুলে যেতে পারতো, খেলতে পারতো, তাদের টিচারদের সাথে ইন্টারাক্ট করতে পারতো, পিয়ারদের সাথে। এটা হচ্ছে যত বেশি ইন্টারাক্টিভ, যত বেশি প্রোগ্রাম ইনভলভড, যত বেশি টিচিং ইন্টারাকশন এন্ড সাপোর্ট, রিসোর্স সাপোর্ট, তত বেশি এই বাচ্চারা অ্যাডভান্স করে। সেই ক্ষেত্রে এই গত 1.5 বছর একটা জাহান্নাম পরিস্থিতি, এরা খুবই কষ্ট পাচ্ছে, খুবই কষ্ট পাচ্ছে। এবং অটিজম বাচ্চাদের বাবা মাকে অতিরিক্ত কেয়ার নিতে হবে, তাদেরকে নিজেদেরকে একজন কেয়ার গিভারের রোলে অবতীর্ণ করাতে হবে, অনেক খাটতে হবে। আর চিকিৎসার দিকটা তাদেরকে ভেবে দেখতে হবে, কারণ ন্যাচারাল এন্ড অল্টারনেটিভ ট্রিটমেন্ট এ পর্যন্ত আমি মনে করি একমাত্র ডিফাইন্ড সলিউশন। এখন তার জন্য এখন এটা আমি 50 থেকে 60টা বাচ্চা ইমপ্রুভ করেছে। নাও আই ক্যানট সে নো, এন্ড সামবডি টেলস মি, যেমন আমি একজন গ্র্যান্ডফাদারকে জিজ্ঞেস করলাম যে তুমি তোমার বাচ্চা তো, তোমার নাতি তো ভালো হয়ে গেছে, তো তুমি কি বলবো, হোমিওপ্যাথি কোনো কাজ করে না? এখন ভদ্রলোক এমন একটা উত্তর দিলেন যেটা আমি বলতে চাচ্ছি না। তিনি হি said so favorably that I cried. I am very happy. কিন্তু কাজ করে, অনুসন্ধান করতে হবে, ঠিক ডাক্তারের কাছে যেতে হবে, চিকিৎসা নিতে হবে। করোনায় কারণে অটিজম শিশু আক্রান্ত হওয়ার কোনো খবর আপনার জানা আছে কিনা? অটিজম শিশুদের ব্যাপারে একটা সুবিধা হচ্ছে কি, যে এই নয়সেন্স দিস কোভিড, এরা খুব বেশি এদের প্রবলেম তো করতে পারে না। কিন্তু আমার একটি বাচ্চা, অটিস্টিক বাচ্চা, জ্বর হয়েছিল, ভালো হয়ে গেছে। এই কিন্তু অ্যাজ এ ডিজিজ শিশুদের বেশি সমস্যা করতে পারছে না, কিন্তু জ্বর হচ্ছে, অন্যান্য সিমটম দেখা দিচ্ছে, কষ্ট পাচ্ছে। ওটা কি বিশ্বের সব জায়গায় এরকম পরিসংখ্যান বা এরকম তথ্য আপনার কাছে রয়েছে কিনা? আমার কাছে যাই, আমার বাচ্চাদের আমি খুব বেশি স্ট্যাটিস্টিক্স আমার কাছে নেই, কিন্তু যা শুনতেছি বলে যে আমার একটি বাচ্চার হয়েছিল, সে ভালো হয়ে গেছে বাংলাদেশে। এখানে আমি কোনো বাচ্চা নিউ ইয়র্কে বা ইয়েতে আমি পাইনি যে তাদের হয়েছে, সাফার করছে। কিন্তু those people, they were in an open environment in school, তারা সেই পরিবেশটা, তারা সেই শিক্ষাটা এবং তাদের ট্রেনিং, তাদের ABA IBA প্রোগ্রাম, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, সুইমিং, লার্নিং, সেগুলি থেকে তারা মানে ইমপ্রুভটা অনেকটা থেমে গেছে, স্থবির হয়ে গেছে। অনেক 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 কষ্ট পাচ্ছে, তারা আরো বেশি করতো। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই, যদি আপনি একজন বিজ্ঞানী মানুষ, এই বিষয়ের উপর, অটিজমের উপরে কাজ করছেন, অনেকটা যে বললেন গবেষণার চেয়ে আপনার বাচ্চাদের উপর যে কাজ করছেন, সেটা অনেক বড় কিছু। তো আপনার যে NSF যে কর্পোরেশন, সেটার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা, আপনি যদিও বলেছেন যে 500-5,000 এরকম একটা টার্গেটের কথা বলেছেন, সেই টার্গেটটা নিয়ে আসলে কিভাবে কাজ করছেন? এখানে আমি এখন সরাসরি শুরু করছি। আমি এই যে ক্যাম্পেইনটা, যে আসো আমি চিকিৎসা দেব, আমার 500 আগামী 5 বছরে, 10 বছরে 3000, এর মধ্যে আমাকে রিসোর্স মোবিলাইজ করতে হবে। দ্য স্ট্র্যাটেজিক, মানে ইতিমধ্যে পরিকল্পনা নিয়ে ফেলেছেন? হ্যাঁ, এটা আমার একটা স্ট্র্যাটেজিক ভিশন। ওটা কি আপনার গ্লোবালি নাকি শুধুমাত্র কানাডা ভিত্তিক? না, এটা গ্লোবালি। এটা আমি যেখানে যেখানে আমি সুযোগ পাবো, সেখানে যে দেশের। এবং আরেকজন ডাক্তার জাহাঙ্গীর তৈরি হবে কিনা, বা এরকম তৈরি করার কোনো পরিকল্পনা আছে কিনা? আমি এটাই ভাবছি যে আমি বিভিন্ন দেশে দেশে কিছু ট্রেনিং এবং কিছু চিকিৎসা এগুলি করার মধ্যে দিয়ে কিছু পাবলিকেশন, বই লেখা। এখন এত কিছু লিখতে হবে, এখন আমার উপরে দায়িত্ব পড়েছে। এক সাইডে আমি প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর একটা আন্ডারগ্রাজুয়েট বই লিখছি। নাও দিস আর ভেরি মাচ ইন্টারফেয়ারিং। এবং এটা যে চিকিৎসা ব্যয়টাও যদি একটু বলেন, সাধারণ মানুষ, কারণ এই যে অটিজমটা তো ধনী গরিবের কোনো বিষয় না, সব মানুষের সব জায়গায়। এই জায়গাটায় বিষয়টা আবার ওই প্রতিটি বাচ্চা, একটা কমপ্লেক্স বাচ্চার খরচটা একটু বেশি পড়ে, আবার একটা সহজ বাচ্চার খরচটা একটু কম পড়বে। তবে জেনারেলি আমি বলি, আমাদের অ্যাডভান্সড কান্ট্রি এনভায়রনমেন্টে এটা একটা মাসিক খরচ আছে, মাসিক একটা খরচ আছে, সেটা খুবই নমিনাল, এরা সবাই পারে, মা বাবারা। মানে দেশে একটা কথা ছিল যে হোমিওপ্যাথিক চিকিৎসাটা অনেকটা সহজলভ্য, ব্যয় অনেক কম খরচে। বিষয়টা কি আপনার অটিজমের ক্ষেত্রে কিরকমই?
না, অটিজমের ক্ষেত্রে এটা নয়। বাংলাদেশে খরচটা একটু তুলনামূলকভাবে আমি মনে করি কিছুটা, কারণ এখন একটা শাড়ির দামই 30-40 হাজার টাকায় মানুষ কিনছে। তো এখানে একটা বাচ্চার খরচ মাসে 15,000, 10-15 হাজার টাকার বেশি হবে না মাসে। কিন্তু সেখানে আমি আমার সবচেয়ে বড় খরচটা হচ্ছে যে বিভিন্ন সোর্স থেকে ওষুধ আনা, তৈরি করা, প্রোগ্রাম ফর্মুলা তৈরি করা। এক একটা বাচ্চা, যেমন ইফ আই ক্যান মেক এ অটিজম টাইলেনল, আমি তো টাইলেনল তৈরি করতে পারবো না। আপনারও জ্বর সারে টাইলেনল, আমারও জ্বর সারে, বাট অটিজমের একটা বাচ্চাকে জন্য, প্রত্যেকটা বাচ্চার জন্য স্পেসিফিক রিসার্চ বেসড ওষুধ তৈরি করতে হয়। ওই ওষুধটা তৈরি আপনি নিজেই করেন? না, ওষুধটা এখন আমি বিভিন্ন যারা তৈরি করে, কারণ আমার ওষুধ তৈরি করা মানে এটা তো মিক্সার অনেকটা এরকম বিষয়টা। হ্যাঁ, সেটা আমি ওষুধ কোম্পানিদেরকে বলি যে তোমরা আমাকে এই মিক্সচার অনুযায়ী এই অনুযায়ী তোমরা আমাকে তৈরি করে দাও। একটা দুইটা হয়তো আমি নিজে ডটটাকে ভরে দেই, কিন্তু মোস্টলি এখন আমি কম্বিনেশন মেডিসিন যেগুলি, সেগুলি আমি তাদের থেকে তৈরি করে আনি, ইন্ডিভিজুয়ালটাও তৈরি করে আনি, এবং আমার ওষুধ কোম্পানির কাজ ওষুধ কোম্পানি করে, আমি আমার ডাক্তারের কাজ করি। অবশ্যই। আরেকটা জাহাঙ্গীর ভাই, আপনি বিশ্বের একটা অন্যতম উন্নত দেশে থাকেন, আপনার ব্যাকগ্রাউন্ড অনেক বিশাল, বড় বড় জায়গায় কাজ করেছেন, অনেক সারা বিশ্বে আপনার একটা সার্কেল তৈরি হয়েছে বিভিন্ন বড় লেভেল, অনেক উচ্চ লেভেলে। সেই জায়গার মধ্যে আপনার কোনো এরকম কোনো বিষয় আছে যেটা ফাউন্ডেশন করে যারা গরিব রোগীরা যারা রয়েছে তাদের জন্য কিছু করার এরকম কোনো পরিকল্পনা আছে? আমি একটা ওপেন কল করছি এবং করব, আপনার মাধ্যমেই করলাম। যদি আমি এরকম ভালো মানুষের দল তো আছেই অনেক, এবং আমিও আমার সোর্স থেকেও চেষ্টা করব বাংলাদেশে অন্তত আমি একটা চিকিৎসা এবং ব্যবহারিক উন্নয়ন কেন্দ্র এরকম একটা কিছু করার প্ল্যান করি। ইট ইজ এক্সপেন্সিভ। মুশকিল হচ্ছে কি, যে আমি এখান থেকে দৌড়ে ওখানে যে করা, এর জন্য আমাকে রিসোর্স তৈরি, আই এম ওয়ার্কিং অন দিস, আই এম রিয়েলি ওয়ার্কিং অন দিস, কিন্তু এক্ষেত্রে আমাকে সাহায্য সহযোগিতা দরকার প্রচুর। কারণ ওই কথাটা বাতকে বাত আমি বললাম, এটা হবে না, কারণ আমি অর্গানাইজেশন করা। আই হ্যাভ ডেলিভার্ড প্রজেক্টস ওয়ার্থ $10 billion in different countries, in different regions. একটা প্রজেক্ট অর্গানাইজেশন করা কি কঠিন, আর এটা তার চেয়েও কঠিন। এই কাজটা দুরূহ, প্লাস আমি ভুল করতে পারবো না। দি প্রবলেম ইজ আমার রিসার্চ বেসড ওয়ার্ক, স্ট্রাকচারড ওয়ার্কটা প্রিসাইজ হইতে হবে, সো দ্যাট একটা বাচ্চার ভাইটাল ব্যালেন্স রিটার্ন করে। ইটস নট দ্যাট থিং। মালয়েশিয়া বিশ্বে অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, অনেক সংস্থা ব্যক্তিগত ভাবে, এরকম তাদের সাথে যোগাযোগ করার কোনো সুযোগ রয়েছে কিনা আপনার, জাস্ট ফান্ড সংগ্রহ করার জন্য একটা ফাউন্ডেশন গড়ে তোলার জন্য? খুব চমৎকার বলেছেন, আমি চেষ্টা করতেছি। এখন কেউ তো হোমিওপ্যাথিকে, আপনি জানেন যে বিল গেটস এবার যে কোভিডে বিশাল অনুদান দিয়েছে, বিশাল করেছেন, এরকম যদি আপনার এরকম কোনো বিষয়, এরকম মানুষকে যাওয়ার কোনো সুযোগ? এখন বিল গেটস কে যে আমি অ্যাপ্রোচ করব, এই এই সাহসটাই আমার নেই। এই জন্যে, কারণ ওই যে হোমিওপ্যাথির সম্বন্ধে যে আইডিয়াটা ঘুরছে, আমি কনসিস্টেন্টলি 60 কেসেস দিয়েছি, এবং আমি এখন আরো 100 কেস নিয়ে আমি বলে দেব এই বাচ্চা ভালো হবে। এরকম ডাক্তার জাহাঙ্গীর এরকম আর আছে, রয়েছে কিনা বিশ্বে এরকম? এরকম আপনার জানা মতে এরকম কাজ করছে? ভারতবর্ষে বেশ কিছু ডাক্তাররা কাজ করছেন, সফলতা লাভ করছেন, কিন্তু তারা আবার নট স্পেশালিস্ট ইন অটিজম। তাদের বাংলাদেশে রয়েছে কিনা? অনেক বাচ্চা তারা কিছু কিছু ভালো করছেন, বাংলাদেশে নেই। বাংলাদেশে আমি কাম অ্যাক্রস করি নাই, কিন্তু বাংলাদেশেও ভালো ভালো হোমিওপ্যাথ আছেন। অটিজম নিয়ে কাজ করছে কিনা বাংলাদেশে এরকম চেষ্টা আমি দেখিনি স্পেসিফিক্যালি। আমি যেমন, আপনি কাউকে উদ্বুদ্ধ করেছেন কিনা? অনেকে হোমিওপ্যাথিক অনেক ডাক্তার রয়েছে বাংলাদেশে, না আমার ওই বিশ্বের বিভিন্ন দেশে, কিন্তু আমি এরপরে চেষ্টা করব। আইল গেট কানেক্টেড এবং আমি চেষ্টা করব এটা নিয়ে। কারণ এখানে যেহেতু পাইওনিয়ার যদি আমরা বলি ডাক্তার জাহাঙ্গীরকে, তাইলে তিনি তো সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে বাঙালিরা অন্তত যারা রয়েছে তাদের সাথে একটা যোগসূত্র তৈরি করে তো সেই সুযোগটা কাজে লাগানোর একটা, আমি এরকম মানুষের জন্য অপেক্ষা করে আছি। অনেক ধন্যবাদ। আমরা একবার শেষ পর্যায়ে জাহাঙ্গীর ভাই, যে হোমিওপ্যাথিক আসলে চিকিৎসা প্রসার এবং উন্নয়নে আপনার দৃষ্টিভঙ্গি, আপনি অনেক কিছু বলেছেন, এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির সাথে যোগসূত্র গড়ে তোলার জন্য যে আপনি যে বিষয়টা বললেন যে এখানে এলোপ্যাথিকের সাথে, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের সাথে কিছুটা এখানে মানে এক হয়ে যাচ্ছে, মানে সেটা ভিন্ন দৃষ্টিতে দেখে, সবকিছু মিলে আপনার এই পরিকল্পনার কথা যদি বলেন।
Thank you. That's a very precise and knowledge-based question. I appreciate this question very much. আপনাকে আমি প্রথমেই একটা জিনিস দেখিয়েছি, এই যে হিপোক্রেটাস বলেছিলেন এই কথাটা, আর এখানে এটা আমার কপাল যে আমার লেখার একটা পেপারের হেডলাইন ওনার বইতে গ্রাফট করে দেওয়া হয়েছে। তো কোথায় হিপোক্রেটাসের কোথায় আমি, এটাই আমার জন্য অনেক সম্মানের ব্যাপার। আমি যে পেপারটা লিখেছি, বিয়ন্ড দি ইনভিজিবল সায়েন্টিফিক কনভিকশন, দ্য ট্রুথ অফ ল অফ সিমিলার্স। এখন হিপোক্রেটাস বলছেন এখানে, ন্যাচারাল ফোর্সেস উইদিন আস আর দি ট্রু হিলার্স অফ ডিজিজ। আর ওইটাকে হ্যানিম্যান টেনে নিলেন, উনি বললেন যে সিঙ্কোনা দিয়ে ম্যালেরিয়া সারে, কারণ সিঙ্কোনা তিতা। এটা একটা পাগলামি বটে। উনি কুলিনের রেপার্টরি ট্রান্সলেট করছিলেন, তো ওইখানে এটা দেখে তো উনি নিজের মধ্যে সিঙ্কোনা ইনজেক্ট করলেন, ওনার জ্বর হয়ে গেল, ম্যালেরিয়া। এন্ড তারপরে উনি সেটা দিয়েই আবার ম্যালেরিয়া সারলেন। এন্ড দ্যাট ইজ দি evolution of law of similars. এবং জার্মানিতে, জার্মান ল্যাঙ্গুয়েজে বলছে সিমিলার সিমিলিবাস কিউরেন্টার, অর্থাৎ যেটা রোগ উৎপন্ন করে সেটাই রোগকে সারে। এন্ড ওইখানে তারপরে তিনি অর্গানন প্রপোজ করলেন, একটা চমৎকার বই, প্রায় 300-র উপরে অ্যাফোরিজমস আছে, তিনি এক্সপ্লেইন করেছেন। আমি অত বড় জায়গায় যেতে চাচ্ছি না, কিন্তু আমি এই কথাটাকে বলছি, এটা ইংরেজিতে বলবো, আমি এটাকে টেনে বলছি ইউনিভার্সালিটি অফ হ্যানিম্যানস প্রপোজিশন অফ কিউর। আমি বলছি হ্যানিম্যানস ল অফ সিমিলার ইজ দাস ইউনিভার্সাল অ্যান্ড কারেন্ট, was always prevailing and shall prevailing in its exclusivity and with all-out inclusiveness across all life units operating in this universe and beyond. Operating in this universe and beyond, discovered or remaining to be revealed, and shall stand to be the most factual fundamental theory of scientific healing in general, and with a specific reference to homeopathic healing. It is a general truth, particular truth, related truth, and concrete truth, and therefore it satisfies all the necessary sufficient terms and conditions of scientific truth. So আমি যেটাকে এস্টাবলিশ করতে চাইলাম এই স্টেটের মধ্যে দিয়ে এক্সপ্যান্ড করলাম বোথ হিপোক্রেটাস অফ কস অ্যান্ড হ্যানিম্যান অফ জার্মানি, ওনাদের দুটো বিষয়কেই আমি ইউনিভার্সাল ট্রুথ হিসাবে এস্টাবলিশ করতে চাইছি। এখন মেবি এটা ধোপে টিকবে কিনা, এখন আমার তো ইনস্ট্রুমেন্ট নেই, আমার তো প্রমাণ করার রাস্তা নেই, and এটা আমি ওই necessary answer in terms of reference of a scientific truth. It is a scientific truth. তো এটাই, যেমন আমি রিয়াদ শহরে একটা বাচ্চাকে ভালো করেছিলাম, 5 বছরের বয়স। ওই কাহিনীটা আপনাদের দেশে ইয়েতে ছাপা হয়েছে, এটা ছাপা হয়েছে লন্ডনের জনমত পত্রিকা। এখানে হলো কি, তো আমি গিয়েছি গভর্নমেন্টের অ্যাডভাইজার হিসেবে, একটা বাচ্চাকে একটা বাসায় দেখে আমাদের ডিস্টেন্স রিলেটিভ, আমাদের রিলেটিভ হন, তাই আমি বললাম যে বাচ্চাটাকে আমি ভালো করতে পারি। থোড়া তো আকাশের হাতে চাঁদ পেল। তো যাই হোক, আমি এই তখন গভর্নমেন্টের অ্যাডভাইজার ছিলাম, আমার গাড়ির সুবিধা ছিল, বাহরাইন থেকে আসা যাওয়া করতে পারতাম, অ্যান্ড ওষুধ নিয়ে, সৌদি আরবে কিন্তু হোমিওপ্যাথি ইজ নট লিগাল, সো আমি একটু রিস্কি নিয়েছিলাম। কিন্তু 19 মাস চিকিৎসার পরে that girl became verbal, she talked. এখন এটার পরে আমাকে কয়েকজন ডাক্তার ওখানে বললেন যে আপনি কি করছেন, ওরা জানে যে আমি হোমিওপ্যাথি করছি, আমি কি করছি, আপনাদের হিপোক্রেটাস বলেছে আমি চিকিৎসা করছি, একটা বাচ্চা নন ভার্বাল ছিল, ভার্বাল হয়েছে, কথা বলে, হোয়াটস রং আই হ্যাভ ডন, কেমন করে হচ্ছে? আচ্ছা দেখেন, হিপোক্রেটাস অফ কোর্স উনি বলেছিলেন ন্যাচারাল ফোর্সেস উইদিন আস আর দি ট্রু হিলার্স অফ ডিজিজ। আমি ওটাকে স্টিমুলেট করে এ বাচ্চাটা কথা বলতো না, 19 মাস চিকিৎসার পর আজকে কথা বলে। তো হিপোক্রেটাস তো এমবিবিএস ডাক্তার ছিলেন না,
উনি একটা নিয়ম বলেছিলেন, আমি সেই নিয়মটাকেই ফলো করছি। আমি আর কি করব? I just tried and it worked. So fundamentally ওই জায়গায় যে জায়গাটা আছে সেই জায়গাটা খুব, বলছি অত সহজ। হ্যানিম্যান আসলে মুখ বধির এবং খোড়াও হয়ে গিয়েছিলেন এই ওষুধ তৈরি করতে, এই হোমিওপ্যাথিকে তৈরি করতে। যে হিপোক্রাটাস, হ্যানিম্যান, এত বড় বড় মহাত্মা মানুষ, তারা যে তত্ত্বটাকে দিয়েছেন, আমি ওটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু স্পেশালাইজ, পেপারটা আমার পাবলিশ হয়েছে এই আমার ওয়েবসাইটে, এটা পাবলিশ, ছোট 2 পাতার পেপার, বাট আমি মনে করি ইট ডিজার্ভ সাম মেরিট। তো দেখা যাক আর কি, হয়তো 25 বছর পরে কেউ এটাকে টানবে যে ইয়েস দেয়ার ইজ অ্যান অ্যালাইনমেন্ট। আর অটিজম বাচ্চাদের জন্য, আমার মা বাবাদের জন্য আমার মেসেজ যে আপনারা অটিজম সম্পর্কে অবহিত হন। 2 থেকে 5 বছরের মধ্যে বাচ্চার রোগটাকে ধরতে পারুন, অবহেলা করবেন না। কারণ একটা ডিজেনারেশন শুরু হয়ে গেলে, সেই ডিজেনারেশনের প্রসেসে যদি ব্রেইনের স্ট্রাকচারটা কমপ্লিশন হয়, তাহলে এই বাচ্চাটাকে ফেরানো দুরূহ। যত দ্রুত এটাকে করা যায়, এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা চেষ্টা করছেন। আর এখানে জানি ভাই, ওই যে অটিজম এবং মেন্টাল হেলথ, যাদের মানসিক সমস্যা থাকে, এই দুইটার মধ্যে কোনো যোগসাজশ আছে? হ্যাঁ, ডেফিনেটলি। কারণ হচ্ছে কি, আমাদের মনটা কি? নাথিং, কিছু ইলেকট্রোকেমিক্যাল ট্রিগার্স। এই যে আপনি বসে আছেন দূরে, এত দূরে, আমি কতগুলো কথা বলছি, কতগুলি সাউন্ড ভেস্টিবুলার অর্গান দিয়ে আপনার ভেতরে ড্রাম 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 বিট করছে। আপনি আমার সাথে চোখে ভিজুয়ালি কানেক্টেড, এই দুটো প্রসেস মিলে আপনি কিন্তু আমাকে রিয়ালাইজ করছেন। তো মনটা কি? মনটা হচ্ছে এইখানে, এইখানে না। এবং মানুষের মন is a product of electrochemical signal infusion, এবং কিছু কেমিক্যাল সিক্রেশন হচ্ছে, অর্ডারলি স্পিচ এন্ড ইমোশন তৈরি হচ্ছে ব্রোকাস রিজিয়নে। 6টা পোর্শন অফ দি সেফালান ইনক্লুডিং দি ক্র্যানিয়াল পোর্শন অফ দি ভার্টিব্রা, এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে দিয়ে প্রসেসিং করছে, নলেজ প্রসেসিং করছে। এখন এই নলেজ প্রসেসিং এর মধ্যে যদি ডিসএবিলিটি এসে যায়, তখন তো আপনার মেন্টাল ইম্প্যাক্ট হবেই। সে ইররেগুলার বিহেভিয়ার করবে, সেটাকে রেগুলেটেড করতে হবে, সেটাকে অর্ডারলি ফর্মে আনতে হবে। ইমব্যালেন্সড হয়ে যাচ্ছে, সেটাকে ব্যালেন্স আনতে হবে। অটিজমটা কি বেশি বয়স হওয়ার পরও কি কোনো সিম্পটম হয় কিনা, বা নতুন করে হয় কিনা এরকম? আমি 2-1টা জায়গায় একটু আশ্চর্য হয়েছি। আমি একটি খুবই ভালো ছাত্র ক্লাস 10-এ উঠলো, ওর বাবা taken him to Harvard University to show that this is the university you are going to study. খুব ভালো ছেলে। তো বাচ্চাটা হঠাৎ করে he tripped, and তারপরে একটা সময়ে বাচ্চাটা দেখা গেল সে অটিস্টিক। আসলে এইটা ছিল ইনহেরেন্ট ইন হিম, সেটা ধরা যায়নি। এই জন্য বলছি যে হ্যাঁ, হঠাৎ করে একটা পার্টিকুলার কন্ডিশন, প্রত্যেকটা জিনিস ইজ প্রোডাক্ট অফ এ কন্ডিশন। মানে আগে তার মধ্যে ছিল কিন্তু প্রকট দেখা যায়, ওইভাবে এক্সপ্রেসড হয়নি। একটা পার্টিকুলার কন্ডিশনে এসে সেটা ট্রিপ করলো, সেটা এক্সপ্রেসড হয়ে গেল। ফলে ইটস এনি রং ডুইং ইন আওয়ার হেলথ প্রসেস, সেন্ট্রাল নার্ভাস নলেজ প্রসেস, এভরিথিং ক্যান হ্যাপেন। যে একটা বাচ্চা, একটা লোক অপ্রকৃতিস্থ হয়ে গেল, পাগল হয়ে গেল, কিন্তু আসলে বিষয়টা এরকম নয়। সামথিং ওয়েন্ট রং into his central nervous system, his thought processes, and functioning mechanism of governing thought process. আর একটা জানি আপনি যে বিষয়ের মধ্যে ট্রিটমেন্টের যে বিষয়টা বললেন, যাদেরকে আপনি ট্রিটমেন্টের জন্য নিচ্ছেন না, তো তাদের ভবিষ্যৎটা আসলে কি হবে? তাদেরকে আমি কিছু সাজেশন দিয়ে দিচ্ছি, তাদেরকে আমি কিছু কথা বলে দিচ্ছি, এইটা করেন, তাতে করে হয়তো কোনো উপকার হবে। আবার কিছু জিনিস যেটা আনডান, একটা জেনেটিক কোড ডিলিশন হয়ে গেছে, আই ক্যানট রিক্রিয়েট, সেটার জন্যই তো আমি বসে আছি। আই ওয়ান্ট মডার্ন মেডিকেল সায়েন্স টু কাম ইন
and do some genetic helix এর মধ্যে যে deficiency আছে ওটা infuse করো, program দাও. I want them to please do more research and help these autistic kids. তাদের ভবিষ্যৎটা তাহলে কি হবে? এখন ট্রিটমেন্টের করা মনে করেন ট্রিটমেন্টটা হলো না, হওয়ার কোনো সুযোগ নেই। এটা ভেরি গুড পয়েন্ট। এখানে আমি অস্থির। সেক্ষেত্রে দে হ্যাভ টু বি সাবজেক্টেড টু সার্টেন প্রোগ্রাম, যেটা তাদেরকে মেকানিস্টিক্যালি তাদেরকে বোঝাতে হবে, শেখাতে হবে, ধরাতে হবে, এইভাবে বিহেভ করো। ওইখানে ABIBA জিনিসটা কাজ করে। যেমন মানে এটা লাইফ লং, এটা লাইফ লং। অটিজম ইজ এ লাইফ লং ইস্যু। এটা কিন্তু অ্যাবসলিউটলি ভালো হয় না, কিন্তু অটিজমের একটা ভালো জিনিস আছে, যারা হাই ফাংশনাল, যারা ভালো হয়ে যায়, দে ডু রিয়েলি ওয়েল, দে ডু রিয়েলি ওয়েল। তো সবকিছুরই প্রস এন্ড কনস আছে। একটা মন্দ যেমন একটা ভালোকে ডাকে, আবার একটা ভালো একটা মন্দকে ডাকে। অল নেসেসারি এভিল আর বিং ফলোড বাই নেসেসারি গুডনেসেস, and necessary goodnesses are being followed by necessary evils. তাদের কর্মক্ষেত্রটা যদি বলেন, যারা একটু ভালো হয়েছে বা পুরোপুরি ভালো হচ্ছে, তাদের চমৎকার। আমি আমার জানা মতে যতগুলি বাচ্চা আমি দেখেছি, they are doing very well in computing, they are very doing in engineering, they are very doing mathematical analysis, alternative analysis, এসব ক্ষেত্রে তারা এফিকাসি দেখাচ্ছে। আর আমাদের ট্রিটমেন্টে মেমোরি ইমপ্রুভ করা যায়। হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে মেমোরি এন্ড কগনিটিভ এনহ্যান্সমেন্ট, কগনিটিভ বিষয়টা হচ্ছে মানুষের বোঝা, বুঝে তাকে রেট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট দেয়া। এটা হোমিওপ্যাথিতে এই চিকিৎসা আছে, কিন্তু বুঝতে হবে এক একজনের এক এক রকম, এবং এ নিয়ে আরো ফার্দার রিসার্চ দরকার। জি, অনেক বিষয়। আরেকটা আমরা শেষ পর্যায়ে, আসলে অনেক বড় হয়ে গেছে আমাদের প্রোগ্রামটা, তো যদি খুব ইম্পর্টেন্ট, এই জন্য আপনাকে জানার জন্য যে ওই তাদের বিয়ে শাদীর বিষয়টা যদি বলেন, তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টা। আমি এটা একটা ভালো প্রশ্ন করেছেন। দে ডু সামটাইমস ভেরি অকওয়ার্ড। যেমন সেক্ষেত্রে বাবা মার অনেক ইম্পর্টেন্ট ব্যাপার আছে। পিউবার্টির পরে অনেক সমস্যা দেখা দেয়। এখানে চিকিৎসাও আছে কিছু। আমি ভেরি ইন্টারেস্টিং। আমি একটা কাহিনী বলি ছোট। অস্ট্রেলিয়ার একটা মা আমাকে খুব ভুল বুঝেছিলেন। তার বাচ্চাকে উনি 8 জন হোমিওপ্যাথ দেখিয়েছেন। তার এমনই একটা সমস্যা ছিল, সেই সমস্যাটি নিয়ে আসলে আমি নিতে রাজি হইনি। তারপরে অবস্থা দেখে আমি বলি ঠিক আছে, প্রায় 60% মতো এফেক্টিভনেস আসলো। তারপর উনি আমাকে ভুল বুঝলেন। ভুল বুঝে উনি আমাকে গোপন করেছিলেন যে তিনি 8টা হোমিওপ্যাথ দেখিয়েছেন আগে। তো উনি বললেন যে ইউ আর নট, আমার সাথে একটু রেগে গেলেন। উনি বললেন যে ইউ আর নট দি অনলি ওয়ান হোমিওপ্যাথ, আই হ্যাভ সিন 8 হোমিওপ্যাথস আর্লিয়ার। তাই বললাম আপনি 8 জন হোমিওপ্যাথকে দেখিয়েছেন, এই কথাটা গোপন করে গিয়েছেন, আমি তাহলে তো আপনার বাচ্চাকে দেখতামই না, কারণ সামথিং হ্যাজ গন রং, এবং রাস্তা নেই। এখন ঘটনা হচ্ছে কি, এখানে বুঝতে হবে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। আমি পিন পয়েন্টেডলি একটা বাচ্চাকে স্টাডি করি, এবং বাবা মারা এটা স্বীকার করে যে আপনি এত কিছু জানেন কি করে, এত বিষয়, যেটা আমি যেমন একটা বাচ্চাকে বললাম অ্যাম্বলিওপিয়া আছে কিনা, এটা তো আমার চোখের ডাক্তার তো কখনো বলে নাই। তা আমি 3টা বাচ্চাকে বলেছি তোমার বাচ্চার অ্যাম্বলিওপিয়া আছে, চোখের ডাক্তারের কাছে গিয়ে দেখেছে যে অ্যাম্বলিওপিয়া আছে। আমি ট্রিটমেন্ট দিয়ে দিয়েছি, অ্যাম্বলিওপিয়া সুস্থ হয়ে গেছে, তার আই কন্ট্যাক্ট এসে গেছে। তা এই কাজটা আগে চোখের ডাক্তারের করা উচিত ছিল। এখন চোখের ডাক্তারদের কিছু প্রোটোকল আছে, তারা তাদের প্রোটোকল ছাড়া চলে না। আর আমাদের সমস্যা হয়ে গেছে যে উই কনসিডার A to Z, এবং তারপরে আমি একটা স্ট্রাকচার্ড প্রসেস তৈরি করি এবং বাবা মাকে বোঝাই, এবং এ সেট অফ মেডিসিন দেই। তারপরে 6 মাস পরে আরেকটা সেট অফ মেডিসিন দেই, 1 বছরের টার্গেট দেই। সেই টার্গেট ফুলফিল হয়েছে কিনা বাবা মার সাথে রিভিউ করি প্রতি মাসে। যেমন ওই নিউ ইয়র্কের যে মাটা, এভরি মাসে সে আমাকে এত বড় রিপোর্ট পাঠাতো, পিন পয়েন্টেড। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। এবং ওর যেভাবে, কারণ আমার তো ব্লাড রিপোর্ট নেই, MRI রিপোর্ট নেই, কোনো কিছু নেই, ওই বাবা মার মুখের কথাটাই কনজারভেটিভলি নিয়ে তো এটাই ডেভেলপমেন্ট হয়েছে। নেক্সট ডোজিং কি, নেক্সট পটেন্টাইজিং কি, নেক্সট কোর্স অফ অ্যাকশন কি, ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট প্রসেস। এখন এটা আসলে বাবা মার সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করতে হয়, ইনভলভ হয়ে যেতে হয়। এখন এইটা এই ঘরের খেয়ে বনের মোষকে তাড়ায় বলেন, আমি না বিপদে পড়ছি আর কি। যাই হোক, ওই যে বিয়ে শাদীর কথাটা যে বললাম, বিয়ে শাদীর ব্যাপারটা হচ্ছে কি, ওইখানে বাবা মাকে ট্রেনিং দিতে হবে, বাচ্চাকে অনেক কিছু তাদেরকে শেখাতে হবে।
12 বছর পর থেকে পিউবার্টি পিরিয়ডের অনেক কিছু বিষয় তাদেরকে they will do something very wrong and they have to be taught, they have to be trained. কিছু ট্রিটমেন্টও আছে স্পেসিফিক বাচ্চাদের জন্য, এবং সেগুলি বিহেভিয়ার বেসড কিছু ট্রিটমেন্টও দরকার, ট্রেনিংও দরকার। আর বাবা, ছেলে হলে বাবা খুব ভালো রোল প্লে করতে পারে, আর মেয়ে হলে মা খুব ভালো রোল প্লে করতে পারে। সেই ক্ষেত্রে আমরা কথাবার্তা বলি, বাবা মাকে ট্রেনিং দিয়ে দেই, বলে দেই এই জিনিস আসছে, এবং আগের থেকে সেগুলি ওষুধও দেই, এই যেগুলিকে ইনফ্লুয়েন্স করে, মডারেশন করে, বুদ্ধির মধ্যে, চিন্তা এবং জ্ঞানের মধ্যে ইনফিউজ করা। আপনি জ্ঞানী মানুষ হলে, আপনার ভেতরে নলেজ যদি যায়, তাহলে আপনি তো বাইফার্কেট করতে পারবেন, রিমার্ক করতে পারবেন কোনটা ঠিক কোনটা বেঠিক। ফার্স্ট থিং হচ্ছে এমন প্রসেসকে ডেভেলপ করানো আপনার থট প্রসেসে, সিএনএস স্ট্রাকচারে, যে আপনি ভুল ঠিক, ভালো মন্দ, দিন রাত এবং সঠিক বেঠিক কেমন করে কোনটা বিহেভিয়ার করতে হবে সেটা আপনি প্রসেস করতে পারেন। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তাদের যে ধরেন অন্য ছেলে মেয়েদের মতো তাদের কি যে শারীরিক যে পরিবর্তনগুলো, যৌবনকাল, এই যে বিষয়গুলো আসাটা, সেটা কি ব্যতিক্রম নাকি? আমার বাচ্চাদের মধ্যে কতগুলি বাচ্চার প্রবলেম হয়েছে, তখন আমি বাবা মাদেরকে বলেছি এটা এটা হচ্ছে, বাবা মারও আমার সাথে কথা বলেছে। আর কিছু বাচ্চার ওই প্রবলেম নিয়েই তারা আসছে, তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, কিন্তু সম্পূর্ণ ইরোশন যে হয় না, কিন্তু ওইখানে বাবা মার খুব এফেক্টিভলি যদি তার থট প্রসেস, নলেজ বিল্ডিং প্রসেস, এবং তার ভেতরে যে সত্যিকার একটা ঠিক এবং বেঠিক করার যে প্রসেস, এই কাজটা ঠিক। যেমন দুরন্তর মা আমাকে লিখছে যে সেলিম ভাই, আমার ছেলে আমাকে আকাশের দিকে তাকিয়ে বলল যে নীল আকাশটাকে আমার মহাসাগরের মতো লাগছে। তাই বলে সেলিম ভাই, এটাই বোধহয় আপনি কগনিটিভ নলেজ খুঁজতে পারছেন। আমার ছেলে কোথায় মহাসাগর দেখলো আর কোথায় নীল আকাশ দেখলো, ও এটা যে হ্যাঁ এটাই আমি চাচ্ছি। এখন দুরন্তর অনেক প্রবলেম হয়নি এ সমস্ত, সে অনেক বয়স হয়েছে। আবার আরেকটি বাচ্চার এই সমস্ত প্রবলেম এসছে, তার বাবাকে আমি বুঝিয়ে দিচ্ছি বিহেভিয়ারাল ইন্টারভেনশন দরকার। এবং খুব চমৎকার প্রশ্ন করেছেন আপনি, থ্যাংক ইউ। এবং কিছু ওষুধও আছে ব্যাপারে কারেকশনের জন্য হোমিওপ্যাথিতে। মানে এরকম কোনো বিষয় আপনার জানা রয়েছে কিনা যে তাদের বিয়ে হওয়ার পরে তাদের পরিবর্তন? হ্যাঁ, তারা পিউবার্টিকে সেন্স করতে পারে না, প্রপারলি সেন্স করতে পারে না, এবং অকওয়ার্ড বিহেভিয়ার করে, টাচ করে, রং ডুইং করে। কিন্তু ওই জায়গাটায় আমার কথা হচ্ছে যে কিছু বাবা মাকে এসব ব্যাপারে ইন অ্যাডভান্স বুঝিয়ে দিতে হয়। এবং তাদের যদি সন্তানই হয়, সন্তান জন্ম নেওয়ার, সেখানে তাদের রিস্কটা থাকে কিনা? না, এইখানে বিষয়টা হচ্ছে কি, একটা বাচ্চা অটিস্টিক হয়েছে বলে তার সন্তানটা অটিস্টিক হবে এমন ব্যাপার নয়। এরকম কোনো শঙ্কা থাকলে হোমিওপ্যাথিতে আমি ফার্দার রিসার্চ করছি যে প্রিভেন্টিভ বা প্রোফাইলেক্টিক কোনো কিছু দিয়ে দেওয়া যায় কিনা টু ম্যানেজ দি ডেভেলপমেন্ট অফ দেয়ার সিডস এবং ডেভেলপমেন্ট দেয়ার ক্রোমোজোমস। এক্ষেত্রে কোনো কিছু করা যায় কিনা, আই এম ডুইং রিসার্চ। কিছু আমি রেফারেন্স পেয়েছি, বাট ইটস এ গুড পয়েন্ট ডেফিনেটলি। তবে এইরকম ব্যাপার না যে একটা বাচ্চা অটিস্টিক হয়েছে বলে তার সন্তান অটিস্টিক হবে, চান্স আছে, কিন্তু বিষয়টা এরকম নয়। কারণ একটা সংসারে একটা বাচ্চা অটিস্টিক হচ্ছে আর একটা হচ্ছে না। জাহাঙ্গীর ভাই, আসলে আপনি অনেক বিষয় বলেছেন। আমার মনে হয় আপনি যে বিষয়গুলা বলেছেন এখানে, যদি কোনো অটিস্টিক ছেলে মেয়ের বাবা মা বা তাদের আত্মীয় স্বজনরা এরকম কেউ যদি এই প্রোগ্রামটা দেখার সুযোগ পায়, আমার মনে হয় যে অনেক কিছু জানতে পারবে এবং এই বিষয়ে অনেক অ্যাওয়ারনেস তৈরি হবে। এবং এটা একটা আপনার অনেক বিষয় আসলে যেগুলা খুবই ইম্পর্টেন্ট বর্তমান এই সময়ে। এবং আপনি বলছেন যে দিন দিন এই অটিজমের যে সমস্যার কথা, প্রকোপের কথা, তো এই বিষয়টা আসলে অনেক কাজে আসবে বলে আমার বিশ্বাস, এবং আমার দর্শকরা একমত হবে আশা করছি। আমি 100% একমত আপনার সাথে, এবং আমি আপনাকে, আমাদের দর্শক এবং সবাইকে এবং আমার রোগীর বাবা মাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। এবং আমরা ভবিষ্যতেও কথা বলবো, বিভিন্ন বিষয়ে কথা বলবো, তখন হয়তো
অন্য বিষয়ে কথা বলবো, কিন্তু আমরা অটিজম নিয়ে ডিসকাশন, এবং আপনি আপনার ভেতরে কোনো প্রশ্ন থাকলে, এবং ভবিষ্যতের প্রোগ্রামটা ধরেন বছর খানেক পরে আমরা কি করছি, হাউ মাচ উই হ্যাভ প্রোগ্রেসড, আপনি খুব স্ট্রাকচারাল কতগুলো অ্যাডভাইস দিয়েছেন এবং কথাও বলেছেন গভর্নমেন্ট গুলির সাথে কাজ করা, কি করতে পারি, বিভিন্ন ফিলান্থ্রপিক অর্গানাইজেশনের সাথে কাজ করা। আমি এবং হোমিওপ্যাথিক যারা এই চিকিৎসা রয়েছেন, এই পেশায় রয়েছেন, তাদেরকে আরো কিভাবে সম্পৃক্ত করা যায় সেই আমি 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 সেই চেষ্টা করব। কারণ অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ। It was আমি খুবই আনন্দিত আপনার সাথে কথা বলতে পেরে, and thank you for your efforts to really propagate and across the media, across communities এই বিষয়গুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা আমার সাথে ছিলেন এবং যারা প্রশ্ন করেছেন এবং মন্তব্য করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমাদের বিশেষ করে আমাদের ডাক্তার জাহাঙ্গীর ভাই অনেক সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করতেন, সহজ সরল ভাষায় খুব বাস্তব উদাহরণ দিয়েও বলেছেন। এই জন্য ডাক্তার জাহাঙ্গীর ভাই আপনাকে আবারও অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আমরা এখানে শেষ করবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।